আইএলটিএস রিডিং এর 24 নম্বর ক্লাস। আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব আইএলটিএস রিডিং এর ফুল টেস্ট আপনি কোন প্ল্যানিং এর মাধ্যমে সমাধান করবেন। এখন আপনি যে ফুল টেস্ট সমাধান করবেন সেক্ষেত্রে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আইএলটিএস রিডিংটা যদি আসলে খুবই সহজ হতো তাহলে এখানে এত এত ঝামেলা বা এত কষ্ট করার বা এত ক্লাসের দরকার ছিল না। টেস্ট সমাধান অন্যান্য মডিউল থেকে রিডিংটা যথেষ্ট পরিমাণ কঠিন, এটা আপনাকে মানতেই হবে। আইএলটিএস রিডিং অন্যান্য মডিউল থেকে যথেষ্ট পরিমাণ কম। সাউন্ড ঠিক আছে, আপনাদের অনেকের নিজস্ব নেটের সমস্যা আর কি। এখন যখন আপনি একটা ফুল টেস্ট, এখানে আমি একটা ফুল টেস্ট নিয়েছি, এখন আমার পক্ষে কি এক ক্লাসে ফুল টেস্ট অর্থাৎ 40টা প্রশ্ন সমাধান করা সম্ভব? সম্ভব না। তো এখানে আমি কাটছিট করি, আপনাদেরকে আমি মূল জিনিসটাই আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে আসলে কিছু প্ল্যানিং নিয়ে আমরা এখানে দেখি যে প্ল্যানিং, আমাদের প্ল্যানিংটা কিরকম হবে। নাম্বার ওয়ান, সেট টার্গেট। সেট টার্গেট, আপনার টার্গেটটা কত? ধরেন আমাদের টার্গেট হচ্ছে কি, আমি যেহেতু 6.5 নিয়ে কাজ করে ধরলাম আমার টার্গেট হচ্ছে কি 6। আমি ধরলাম আমার টার্গেট হচ্ছে কি 6। হেডফোন ইউজ করবেন, হেডফোন ছাড়া ক্লাস করবেন না, হেডফোন লাগাবেন, আমি তো হেডফোন ইউজ করতেছি। আচ্ছা, টার্গেট হচ্ছে কি আমার কত? 6। আচ্ছা, 2 নম্বরে যেটা হচ্ছে কি, আমার হাতে সময় কি পরিমাণ? আমার হাতে সময় হচ্ছে কি 60 মিনিটস। ওকে, এখন আসেন 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমার লেভেল কি পরিমাণ। যেহেতু আমার টার্গেট 6, তার মানে আমি হচ্ছে গিয়ে মিডিওকার স্টুডেন্ট, অর্থাৎ মাঝারি লেভেল, মধ্যবিত্ত যেটাকে আমি বলি। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে গিয়ে আমি টার্গেট দিব হচ্ছে গিয়ে 27 অ্যারাউন্ড এভারেজ। এভারেজ আমি টার্গেট কত নিব? 27, অর্থাৎ আমার 40টা প্রশ্ন আছে, এখান থেকে আমি 27 সিলেক্ট করব, কারণ আমি যদি 40টা টার্গেট নেই তাহলে 40টা কিন্তু আমি কারেক্টলি আনসার দিতে পারবো না, সেক্ষেত্রে আমার টাইম লস হবে বেশি। ওকে, এখন কোন প্যাসেজ থেকে কি? প্যাসেজ ওয়ানে প্রথমে আমরা এক কাজ করি, 3 মিনিটস ফর কুইক প্ল্যান। সাউন্ড করছে কি? সাউন্ড পে করতেছে দেখি তো। বুঝতে পারছি। প্রথমে 3 মিনিট আপনি জাস্ট প্রশ্নটাকে একটু দেখবেন যে আপনার প্রশ্নে মানে এই যে টেস্টটা আসছে এই টেস্টের মধ্যে কি কি প্রশ্ন আসছে, এটা প্রথমে একটু দেখে নেওয়া উচিত। প্রথমে আপনি একটা খোঁজ নিয়ে দেখবেন যে আপনার এই প্রশ্নে, সরি, অন্য কম্পিউটার ইউজ করতেছি তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে। এটা নর্মালি আমি ইউজ করি না খুব একটা, এটা অফিসিয়ালটা। আচ্ছা, তো কুইক প্ল্যান বলতে কি, আপনি একটু প্রশ্নটা দেখার জন্য 3 মিনিট চলে যাবে। এখানে কিভাবে কি করবেন আমি একটু প্রথম থেকে আপনাদেরকে একটু দেখাই। এখানে এই প্যাসেজটা আমি কেন নিলাম, ক্যামব্রিজ 13 টেস্ট 1 কেন নিয়েছি জানেন? এখানে মোটামুটি প্রায় সব ধরনের প্রশ্ন এই টেস্টের মধ্যে আছে, এই জন্য আমি নিয়েছি। এই প্যাসেজের মধ্যে মোটামুটি সব ধরনের প্রশ্ন আছে, এই জন্যই আমি এই প্যাসেজটা নিয়েছি। এখন দেখাই কি কি প্রশ্ন আছে। এখানে দেখেন, প্রথমে আপনার প্যাসেজ ওয়ানে কি আছে, দেখি প্যাসেজ 1-এ কি আছে। প্যাসেজ 1-এ হচ্ছে কি আপনার এই শূন্যস্থান আছে 7টা, আর ট্রু ফলস কয়টা আছে? ট্রু ফলস আছে হচ্ছে কি আপনার 6টা। তো 13টা প্রশ্ন পাইলেন হচ্ছে কি আপনার প্যাসেজ 1-এ ট্রু ফলস এবং শূন্যস্থান, তার মানে এই প্যাসেজ 1টা সহজ। প্যাসেজ 1-এ যদি ট্রু ফলস শূন্যস্থান থাকে আলহামদুলিল্লাহ। এবং এই 13টাই আমার টার্গেট নিতে হবে, একটাকেও আমি টার্গেটের বাইরে নিতে পারবো। নাম্বার ওয়ান। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে কি, প্যাসেজ 2-তে দেখেন কি কি আছে। প্রথমে আমি একটু ইয়ে করতেছি আর কি, জাস্ট প্যাসেজ দেখতেছি যে কোন প্যাসেজে কি কি প্রশ্ন আসলো। এখানে দেখেন, আপনি বলতে পারেন স্যার আপনি আপনার পছন্দ মতো একটা টেস্ট নিয়ে নিয়েছেন বোঝানোর জন্য। কথা তো মিথ্যা না, আমি যেগুলো সবসময় স্বীকার করি, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই প্যাসেজটা স্ট্যান্ডার্ড প্যাসেজ, এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, এই জন্য আমি এটা নিয়েছি। ধরুন এরকম একটা প্রশ্ন চলে আসলো, এখানে প্যাসেজ 2-তে প্রথমেই দেখেন লিস্ট অফ হেডিং 6টা প্রশ্ন, কঠিন। ওকে, লিস্ট অফ হেডিং, তারপরে কি আসলো? তারপর হচ্ছে কি নেম ম্যাচিং, অর্থাৎ এখানে ম্যাচিং জাতীয় প্রশ্ন 2টা চলে আসছে, তার মানে এখানে এই প্যাসেজ আপনাকে কি করবে, সময় নষ্ট করাবে বেশি। আমি প্যাসেজটা এখানে এই কারণে নিয়েছি। তাহলে 4টা নেম ম্যাচিং, 6টা এমসিকিউ, 3টে শূন্যস্থান। এখন প্যাসেজ 1-এ যাই আসুক, আমি বলেছিলাম প্যাসেজ 1-এ যাই আসুক 13টাকে আপনি কি করতে হবে, ফোকাস করতে হবে, টার্গেট নিতে হবে।
একটু আচ্ছা, প্রথমে কি বলেছিলাম, প্যাসেজ ওয়ানে আপনার যাই আসো, প্যাসেজ ওয়ানে আপনার শূন্যস্থান ট্রু ফলস আসছে, তার মানে 13টাই আপনার কমন পড়েছে। আপনি কারেক্ট আনসার দিতে পারবেন কি পারবেন না, মানে আপনার আনসারটা কারেক্ট হবে কি হবে না, সেটা নিয়ে এখন দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। আপনি এখন থিঙ্ক করতে হবে যে আমি টার্গেট নিব, মানে বলার লাস্টের ওভার, আপনি এখন ব্যাটিং করতেছেন লাস্টের ওভার, বলার যেই হোক আমি ব্যাট ঘুরাইতে হবে, এখন আমি ধরে খেললে তো হবে না, ঘুরাইবো, যদি লেগে যায় তাহলে তো সিক্স। অর্থাৎ প্যাসেজ ওয়ানে যদি 13টা পরীক্ষায় প্রশ্ন যে 13টা আসে, আপনার 13টাকে ফোকাস করতে হবে। প্যাসেজ টুতে এসে আপনি ফোকাস করতে পারবেন না। প্যাসেজ টুতে এসে কি কি বলেছিলাম আপনাদেরকে, এখন প্যাসেজ টুতে আমি শিখেছি এটা, যে প্যাসেজ টুতে আমি কখনোই 13টা প্রশ্নকে টার্গেট দিব না, টার্গেট করতে গেলেই বিপদে পড়ে যাবো। এখন দেখেন প্যাসেজ টুতে সাহস করার মতো কয়টা প্রশ্ন আছে। প্যাসেজ টুতে সাহস করার মতো প্রশ্ন আছে, এখানে হচ্ছে কি আপনার এই তিনটা শূন্যস্থান, তার মানে এখানে পাইলেন তিন। আর এখানে কয়টা নেম ম্যাচিং, তো সো শূন্যস্থান ট্রু ফলস এর পরে নেম ম্যাচিংটা কিন্তু সহজ, যেহেতু প্যাসেজ টুতে আসছে আর নেম ম্যাচিং, সেক্ষেত্রে ধরেন আপনি চারটার মধ্যে তিনটা ধরেন, পাঁচটা ধরার দরকার নেই। আরেকটা জিনিস মনে রাখবেন, নেম ম্যাচিং এর ক্ষেত্রে সবসময় এই চারটা দিয়েছেন না, চারটার মধ্যে চারটাকে আপনি বের করতে যাবেন না, আপনি তিনটা বের করেন, আপনি তিনটা বের করেন। নেম ম্যাচিং এর নেম গুলো প্যাসেজে সিরিয়ালে পাওয়া যায়, নেম ম্যাচিং এর নেম গুলো প্যাসেজে সিরিয়ালে পাওয়া যায়। এই যে টেস্ট আমি নিয়েছি, আমার গলায় একটু সমস্যা, এই টেস্টটা নিয়েছি, এই টেস্টে আমার অনেক প্ল্যানিং আছে, আপনাদেরকে প্ল্যানিংটা বোঝানোর জন্য। এই টেস্টটা হচ্ছে একটা আদর্শ টেস্ট অ্যানালাইজ করার জন্য, যে ধরুন এই 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 টেস্টটা মোটামুটি কঠিন কেন জানেন, প্যাসেজ থ্রিতে গিয়ে দেখেন আরো টপ প্রশ্ন আছে দেখাচ্ছে। আবার যখন আপনাকে নেম ম্যাচিং দেখিয়েছিলাম, বলেছিলাম নেম ম্যাচিং এ বেশি প্যারা নিতে হয় না, কারণ কি, কারণ এখানে কয়টা নাম আছে, চারটা, আপনি তিনটা নেম বের করেন, চারটা নেম বের করতে হবে না, তিনটা বের করলে চারজনেরটা আপনি অটোমেটিকলি আনসার পেয়ে যাবেন, এটা এটা আহামরি কিছু না। তবে এখানে একটা ঝামেলা আছে, এই নেম ম্যাচিংটা একটু একটু ডিফারেন্ট টাইপের। কিভাবে, আরেকটা নেম ম্যাচিং আছে, মানে স্টেটমেন্ট ফিক্সড, চারটা স্টেটমেন্ট নাম একটা বেশি, এখানে কি করেছে নাম ফিক্সড স্টেটমেন্ট একটা বেশি, আহামরি কিছু না, ভয় পাওয়ার কিছু নাই। আমি বেশি হলে মোট 1 ঘন্টা আলোচনা করবো, কারণ রাত্রে আপনাদের সাথে আমার আবার ক্লাস আছে। তাছাড়া আমি আমার স্পিকিং এর বই নিয়ে কাজ করতেছি, কাজ শেষ হচ্ছে না, মানুষ তো মনে করতেছে আমি বসে আছি, মাথা কাজ করে না, মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়, তো অনেক কাজ ব্যস্ত, তো এই জন্য আপনাদেরকে অনেক সময় দিতে পারতেছি না। এখন এখানে পাইলাম চারটার থেকে তিনটা, আর এখানে শূন্যস্থান ধরলাম তিনটা, তাহলে কয়টা হইলো প্যাসেজ টুতে আমি টার্গেট দিব, কয়টা পেলাম এখন পর্যন্ত, তিন তিন ছয়টা। আর লিস্ট অফ মিনিং কয়টা আসছে, লিস্ট অফ মিনিং ছয়টা, ছয়টা থেকে আমি ছয়টা পারবো না, আমি গরিব মানুষ, আমি আগেই বলেছি আমি মধ্যবিত্ত, আমি ভিক্ষুক না, প্লাস আমি ধনী মানুষও না। সো আমি যেহেতু মাঝারি লেভেলে আছি, সেক্ষেত্রে আমি কি করবো, এমস কি যেন বলে লিস্ট অফ হিডিং, আমার জন্য লিস্ট অফ হিডিং হচ্ছে কি আমি ছটা ছটা টার্গেট নিব, আমার টার্গেট আর আপনার টার্গেট মিলিয়ে সেম, এটা ঠিক হবে না। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে টার্গেট নিয়েছেন কেন নিয়েছেন, আপনার লেভেল অনুযায়ী নিয়েছেন। এখন আমার টার্গেট বেশি, আপনার টার্গেট কম, আপনি নিয়েছেন কত, সিক্স, তাহলে এখান থেকে প্রশ্ন কটা নেবেন, তিনটা। কোন তিনটা একটু ওয়েট করেন, আমি পরে দেখাচ্ছি, এটা নিয়ে ফুল ক্লাস ছিল একটা, ইউটিউবে এটা ফুল ক্লাস আছে। এখানে ছটার মধ্যে আপনি তিনটা টার্গেট দিবেন, তাহলে তিন 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 9টা প্রশ্ন, তাহলে আমরা প্যাসেজ টুতে পাইলাম 9টা, প্যাসেজ ওয়ানে কটা পাইলাম, প্যাসেজ ওয়ানে পাইলাম 13টা, তাহলে 9 আর 13 কত, 22টা। তাহলে দেখেন আপনি মোট টার্গেট নিচ্ছেন 27 28টা, ধরেন এবারে 27 28টা, অলরেডি আপনি পেয়েছেন কয়টা, অলরেডি আপনি পেয়েছেন 22টা, আর কয়টা লাগবে আপনার, আপনার লাগবে আর কয়েকটা। দাঁড়ান, আমরা এখন প্যাসেজ থ্রিতে যাই, প্যাসেজ থ্রিতে কি কি আছে দেখি। প্রথমেই এমসিকিউ, তো এমসিকিউ তো আমি স্টুডেন্টদেরকে বলেছি, এমসিকিউ আমি যতই পড়াই না কেন স্টুডেন্টের উন্নতি একটু কম হয়, আর আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি এমসিকিউ ডিফিকাল্ট। এখন আপনি যদি বলেন স্যার আপনার কাছেও ডিফিকাল্ট কিনা, জি আমার কাছেও ডিফিকাল্ট। এখানে কটা প্রশ্ন আছে, 31 31 পর্যন্ত, 27 থেকে 31 পর্যন্ত 5টা প্রশ্ন আছে, 5টার মধ্যে আবারও দুইটা একটা ভুল যাইতে পারে, তাছাড়া এটা প্যাসেজ থ্রি। হোয়াট ইজ দ্য রাইটার সাজেশন অ্যাবাউট কম্পিউটার প্রডিউস ওয়ার্কস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। এখন যাদের টার্গেট হাই সে কি করতে হবে,
এই এমসিকিউতে ভালো করতে হবে, স্বাভাবিক। এখন যাদেরকে আমি নিয়ে ক্লাস করাচ্ছি, আমি তো মূলত 6 রিডিং এ 6 রাখেন, বাকিগুলো তো আপনি 6.5 তুলেন, কোনো সমস্যা নেই। রাইটিং এ 6.5 তোলা যায়, স্পিকিং ও তোলা যায়, লিসেনিং এ 7ও তোলা যায়। কিন্তু রিডিং এ পরীক্ষা হলে মানুষ 5.5 তুলতে পারে না। কারণ লিসেনিং এ যদি খারাপ করে, তাহলে লিসেনিং এর ওই খারাপ যে করে ওইটা মাথায় থেকে যায়, তার আয় হায় আমার লিসেনিং সহজ প্রশ্ন মিস্টেক হয়ে গেল, সেটা তার পরীক্ষা হলে কাজ করে মাথায়। আর সে কারণে একটা ডিপ্রেশন চলে আসে। রিডিংটা এমনিতে টাফ। সো ধরেন আমি যে মেথডে পড়াই, যেভাবে আমি স্টুডেন্টকে পরামর্শ দিই, এমসিকিউ আপনি পারবেন না, ধরেন সবগুলো আপনি সি দাগাইলেন, সবগুলো সি। এখন সি দাগাইলে অন্তত একটা আনসার হইতে পারে, মাঝে মাঝে দুটো হইতে পারে, অথবা বি দেন, এ আর ডি বাদ। বি সির মধ্যে আপনি সবগুলো বি অথবা সবগুলো সি দেন, যদি সময় না থাকে। আর সময় থাকবে কি করে, আপনি তো প্যাসেজ 1 2 তে সময় বেশি দিয়ে দিবেন। আমরা যে এই যে এখন আমি যেটা করতেছি, আমি তো পরামর্শ দিচ্ছি, এই পরামর্শ মানে আমি কাজে লাগাতে পারবো। আপনি পারবেন কিনা এটা তো আমি জানি না। কেন জানি না? কারণ সবাই লেভেল সেম না। আপনি এটা অ্যাপ্লাই করবেন, এটাকে একটু কাটছিট করবেন, স্যার বলেছেন ট্রু ফলসে এত মিনিট দিতে, আমি ট্রু ফলসে একটু কমাই দিব, শূন্যস্থানে বাড়াই দিব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ঘুরে ফিরে মোট সময় কিন্তু 1 ঘন্টা। আচ্ছা, এখন এখানে যে এই যে 5টা প্রশ্ন আছে, এই 5টাকে আপনি সবগুলো বি অথবা সি দিয়ে দেন, ওকে ফাইন। আচ্ছা, এই দেখেন প্রশ্নে কিন্তু অনেক সময় লোকেশন দেওয়া থাকে আনসারের। এখানে ফোর্থ প্যারাগ্রাফ বলেছে, তো ফোর্থ প্যারাগ্রাফ বলেছে এর মানে কি আপনি কি উত্তর পেয়ে গেছেন? জীবনও না। ফোর্থ প্যারাগ্রাফ বললো আর আপনি কি ফোর্থ প্যারাগ্রাফের সাথে সাথে কি উত্তর পেয়ে যাবেন? এমসিকিউ এত এত সস্তা না। এমসিকিউর একটা ওয়েট আছে, মানিজ্যত আছে। আচ্ছা, এখন আসেন আর কি আছে। এই দেখেন এখানে আপনি অলরেডি 22টা প্রশ্ন পেয়েছেন, মানে আপনি যে পরীক্ষা হলে যাবেন, আপনি সময় ব্যয় করবেন 60 মিনিট, কার পিছনে ব্যয় করবেন? আপনি কার পিছনে 60 মিনিট ব্যয় করবেন, সেটাই হচ্ছে এখানে মুখ্য আলোচ্য বিষয়। তো এখানে কি আসছে? সেন্টেন্স এন্ডিং বলে যেটাকে, বা সেন্টেন্স কমপ্লিশনও বলতে পারেন। তো সেন্টেন্স কমপ্লিটিং যেটা, এটা একটু ডিফিকাল্ট প্রশ্ন, কিন্তু পারা যায়, মোটামুটি পারা যায়। এই জন্য এখানে 6টা প্রশ্নের মধ্যে আমি ধরেছি কয়টা, ধরেন 3টা ধরলাম। আর একটা জিনিস হচ্ছে কি, এই প্রশ্ন অনুযায়ী যদি কথা বলি, আমি এখন যে প্যাসেজ যেটা আছে, এখানে ব্যক্তিদের নাম দেওয়া আছে। আর এটা নিয়েও আমি একটা ফুল ক্লাস আমি ইউটিউবে দিয়েছি। এই সম্ভবত আগের রিডিং বেচে আমি করিয়েছি। সো এখান থেকে আপনি টার্গেট নেন যে আমি 3টা পারবো, 6টা তো পারবো না, 3টা। আচ্ছা, তারপরে কি? শূন্যস্থান, ট্রু ফলস। এখন দেখুন, কথাটা এখানে বোঝার চেষ্টা করবেন। আপনার কাছে, এজন্য আমি বলেছি প্রথমে প্যাসেজ যখন আপনি যখন প্রশ্ন হাতে পাবেন, আপনি প্যাসেজটা একটু উল্টায় পাল্টায় দেখেন যে কি কি প্রশ্ন পরীক্ষায় আসলো। অনেকে কি করে, একটু উল্টায় দেখে না, সে নিয়োগ করে আসছে যে প্যাসেজ 1 আর 2 তে আমি জান দিয়ে দিব, 3 দেখবোই না খুলে। এটা কিন্তু আসলে একটা বোকামি হয়ে গেল। প্যাসেজ 3 তে আপনি টাইম কয় মিনিট দিবেন? প্যাসেজ 3 তে টাইম মিনিট দিবেন 8 থেকে 10 মিনিট, যদি আপনি মাঝারি লেভেলের হন। গরিব হইলে তো প্যাসেজ 3 তে আরো কম টাইম দিবেন, 5 মিনিটে। এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই। আমি এখানে ধরেছি কয়টা প্রশ্ন, এখানে ধরেছি আমি 3টা কারেক্ট আনসার দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করব বলেছি, বলি নাই যে আপনার 3টা কারেক্ট হয়ে যাবে, এমন তো বেশিও তো হতে পারে। আর এখানে কটা বলেছি মাত্র, এখন একটা ধরেন, একটা। আপনি এমসিকিউ যদি 5টা 6টা বা 3টা 4টা যাই আসুক, ধরে একটা হওয়ার সম্ভাবনা আছে, একটা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এক, তারপর হচ্ছে কি 3, 1 আর 3 কত, 4। এখানে আপনি কয়টা ধরবেন? সবচেয়ে আলাদা মানে ঝগড়ার জায়গাটা হচ্ছে কি এই জায়গা, এখানে মতবিরোধ লেগে যায়। কেউ বলে সুন্নত, কেউ বলে নফল, কেউ বলে বিদআত। এখানে একটা ধর্মীয় ইয়ের মতো মাইল লেগে যায়। এখন যাদের নলেজ ভালো, তারা কি করবে? তারা এই প্রশ্নের উত্তরটাকে গুরুত্ব সহকারে দিবে। আপনাকে কি বলেছিলাম, প্যাসেজ 3 তে কয় মিনিট টাইম দিবেন? প্যাসেজ 3 সমান সমান 8 থেকে 10 মিনিট। যারা আমার এই ভিডিও দেখতেছেন বা ফেসবুকে লাইভ চলতেছে বা পরবর্তীতে ইউটিউবে দেখবেন, আবার এটা বলে না যে স্যার এসব কি আজগুবি স্ট্র্যাটেজি দিচ্ছেন। এটা 6 লেভেল স্টুডেন্টের জন্য দিচ্ছি। রিডিং এ 6 মুখের কথা না, যারা 8 এর ভিডিও বানায় আমি তাদের পক্ষে, ওদের সাথে নাই। আমি গরিব মানুষ, আমি গরিবদের জন্য ক্লাস করাই। আগে 6 নিশ্চিত করেন, আপনি স্পিকিং এ 8 তুলেন, আপনি লিসেনিং এ 9 তুলেন, কোনো সমস্যা নেই। রিডিং এ আমি রিস্ক নিব না,
কারণ বেশিরভাগ স্টুডেন্ট যাদেরকে দিয়ে আমরা আশা করি, অনেক স্টুডেন্ট দেখছি রিডিং এ 5 পর্যন্ত তুলে। 18 নম্বর ব্যাচের অলিউর সাপ নিয়ে তো কথা বলি তো আমার দুঃখ লাগে, মানে 3বার ওনার নামটা উল্লেখ করে দিলাম আমি। অনেকে আবার বলতে পারে যে ফাও গল্প বলে, অনেকে তো গল্প বলে। অলিউর 18 নম্বর ব্যাচের র্যাপিড ব্যাচ, সকালবেলার বেচারা 3বার দিছে, 3বারই তার 6, 3বার ওভারঅল 6, কিন্তু রিডিং এ 5। স্পিকিং এ একবার 6.5, একবার 6, রাইটিং এ একবার 6, একবার 6.5, রাইটিং এবং ইয়েতে খুব ভালো হচ্ছে, লিসেনিং এ 6.5, কিন্তু ওই রিডিংটা হচ্ছে কি তার সবসময় কেন যেন 5 হচ্ছে জানি না। এখন প্যাসেজ 3 তে কয় মিনিট টাইম দেওয়ার কথা বলেছিলাম? 10 থেকে 9 থেকে 8 থেকে 10 মিনিট, হ্যাঁ এটা বলেছিলাম দেওয়ার জন্য। 8 থেকে 10 মিনিট টাইম দিবেন আপনি প্যাসেজ 3 তে। এখন প্যাসেজ 3 তে যে 8 মিনিট থেকে 10 মিনিট দিবেন, এইটাই বা কেন দিবেন আপনি? এই যে 8 থেকে 10 মিনিট দিবেন, এই 8-10 মিনিট কার পিছনে ব্যয় করবেন সেটা তো ফিক্স করতে হবে, তাই না? এটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বলে দিই। আপনি দেখেন আগে প্যাসেজ 2 তে আপনি কত টাকা ইনকাম করলেন। আপনার প্যাসেজ 2 তে যে সময় দিবেন এটা নির্ভর করবে প্যাসেজ 2 তে। আবার বলতেছি, প্যাসেজ 3 তে আপনি কি পরিমাণ সময় ইনভেস্ট করবেন এটা ডিপেন্ড করবে প্যাসেজ 2 তে আপনার কতটুকু লাভ হয়েছে। এখন দেখলেন যে প্যাসেজ 2 তে ভালো ভালো প্রশ্ন চলে আসছে, সহজ প্রশ্ন চলে আসছে। এমনও প্যাসেজ আছে যে প্যাসেজে দেখা যায়, এমনও টেস্ট আছে যে প্যাসেজ 2 তে শূন্যস্থান আর ট্রুফল চলে আসছে, যেমন ক্যামব্রিজ 12 টেস্ট 1, প্যাসেজ 1 এ ট্রুফল শূন্যস্থান, প্যাসেজ 2 তেও ট্রুফল শূন্যস্থান, তারপর এখানেই তো 26টা পেয়ে গেছে। এখন আপনি প্যাসেজ 3 এর দিকে বেশি গুরুত্ব দিবেন না, স্টুডেন্টরা লুপে পড়ে যায়। 6 পাইতে হলে প্রথম করণীয় হচ্ছে আমি লুপে পড়তে পারবো না, আর টেনশন নিতে পারবো না, পরীক্ষা হলে আমি রিল্যাক্স মোডে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। বুঝতে পারছেন? এই যে আমির খানের মতো আমরা বলি ইনশাল্লাহ পারবো, এটা আমি ঢং করে বলছি, অল ইজ ওয়েল। এখন কথা হচ্ছে গিয়ে মানে নিজেকে নিজে একটু সান্ত্বনা দিবেন। যদি কি আপনি একটু প্যানিকড হয়ে যান, আপনি যদি নিজে আতঙ্কিত হয়ে যান, তাহলে তো প্রথমে নিজেই নিজেকে গুলি করে মেরে দিবেন। এখন এই প্রশ্নটা পরীক্ষা চলে আসছে, এখন আপনি কি করবেন? আপনি প্রথমে প্যাসেজ 1 মানে প্যাসেজটা মানে ফুল টেস্টের প্রশ্নগুলো একবার দেখে জাস্ট দ্রুত নোট করে নেবেন। আমি কি করি, আমি টার্গেট নেই, ক্রস দিয়ে রাখি, কোনটাকে গুরুত্ব দিব, কোনটাকে কম গুরুত্ব দিব, এবং লিখে রাখি আমি যে এমসিকিউ তে কয়টাকে কারেক্ট করার চেষ্টা করবো, কয়টাকে করবো না, এরকম লিখে দ্রুত লিখে রাখি। এখন দেখেন আপনার প্যাসেজ 1 এ 13টা, প্যাসেজ 2 তে হচ্ছে কি 9টা, তাহলে হলো 22টা পাইছেন, আরো লাগবে আপনার 5-6টা লাগবে। তাহলে আপনি অলরেডি এখানে পেয়েছেন 3টা, আর এমসিকিউ তে পাইছেন একটা। এমসিকিউ দিবেন টোটালি আন্তাজি, এমসিকিউ তে যে আনসারটা দিবেন এটা হচ্ছে কি টোটালি আন্তাজি দিবেন, আপনি টোটালি আন্তাজি দিবেন। আন্তাজি দিবেন কেন? কারণ আপনি তো পারেন না, স্বাভাবিক, আপনার দুর্বলতা আছে, আর এমসিকিউ হচ্ছে কি সবচেয়ে ডিফিকাল্ট। এইগুলো একটু বুঝে বুঝে দিবেন। এই যে আপনি 8 মিনিট বের করবেন, এখন আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি এই 3টা প্রশ্নকে গুরুত্ব দিবেন, বেশি গুরুত্ব দিবেন, নাকি এই 6টাকে বেশি গুরুত্ব দিবেন। এখন ডিপেন্ড করবে আপনি প্রশ্ন উত্তর বের করতে গিয়ে দ্রুত গিয়ে দেখেন প্রশ্নের মধ্যে কিওয়ার্ড বেশি না কম। গুরুত্বপূর্ণ কথা, আপনি যে প্রশ্নের আনসারটা দিচ্ছেন এখানে কিওয়ার্ড কম না বেশি। এখন দেখেন এখানে কিন্তু কিওয়ার্ড বেশি দেওয়া আছে, সিমন দেওয়া আছে, ডেভিড কবস, জেরিং উইগেন্স, ডগলাস হুড ফস্টার, তারপর এটা পাওয়া যাচ্ছে না, এইবার হচ্ছে ডেভিড মোফার্টস। তো এখানে দেখা যাচ্ছে যে ব্যক্তির নাম দেওয়া আছে, তার মানে বোঝা গেল যে উত্তরের লোকেশন দেওয়া আছে। ইভেন এমন কি আমি আপনাকে এইটাও বলতেছি, যদি এমসিকিউ তে যদি কিওয়ার্ড দেওয়া থাকে, যেমন ফোর্থ, এটা ফোর্থ প্যারাগ্রাফে দেওয়া আছে, এখন ফোর্থ প্যারাগ্রাফে গিয়ে দেখি ফোর্থ প্যারাগ্রাফটা ছোট না বড়। দেখেন আইএলস রিডিং প্যাসেজ গুলো তারা এমন ভাবে সাজায় যে মুখস্থ জ্ঞান দিয়ে আর সামান্য কয়েকটা ট্রিক্স খাটিয়ে এসে আপনি রিডিং করে ফেলবেন, এটা ইম্পসিবল, ইয়াম পসিবল, এটা বেসম্ভব। আচ্ছা দেখি তো 4 নম্বর প্যারাগ্রাফটা ছোট না বড়? 4 নম্বর প্যারাগ্রাফটা তো মনে হচ্ছে একটু বড়, কি মনে হয় আপনাদের? দেখি তো, বই খুলে দেখি, কম্পিউটার বোঝা যাচ্ছে না। 4 নম্বর প্যারাগ্রাফটা কি ছোট না বড়? 4 নম্বর প্যারাগ্রাফটা যথেষ্ট পরিমাণ বড়। সো আপনি কিওয়ার্ড পাইয়া লাভটা কি হইলো? আপনি পেয়েছেন উত্তরটা হচ্ছে গিয়ে, যদি 2 আর 3 নম্বর প্যারাগ্রাফ বলতো তাহলে 2 আর 3 এর প্যারাগ্রাফটা কিন্তু ছোট ছিল। আমার কাছে বই রাখছে এটা, কারণ আমি খুব করে আসছি, আমি এতক্ষণ ফ্রেজের একটা ভিডিও রেকর্ড করলাম, আগামীকালকে আপলোড দিব, বিশাল 50টা ফ্রেজ। আচ্ছা
তো এই যে আপনি লোকেশনটা পাইলেন, লোকেশনটা পাইলে তো লাভ হইলো না। সুতরাং আপনি দ্রুত খুঁজে দেখেন যে প্যাসেজ, এই যে প্যারাগ্রাফ 4, মানে 4 যেটা, এটা ছোট না বড়? কারণটা বলেছে হোয়াট পয়েন্ট ডাজ সিমন কলটন মেক ইন দ্য 4th প্যারাগ্রাফ। এখানে কিন্তু প্রশ্ন দেখেন, আপনার 30 নম্বর প্রশ্নটা ভালো করে দেখেন। 30 নম্বর প্রশ্ন বলতেছে যে সিমন কল্টন, মানে সিমন কল্টন এই যে প্যারাগ্রাফ 4 নম্বর প্যারাগ্রাফ, এখানে তিনি কি বোঝাতে চাইছেন। যদি বলতো সিমন কল্টন 4 নম্বর প্যারাগ্রাফে ম্যাঙ্গো নিয়ে কি বলেছেন, তাহলে প্রশ্নটা একটু সহজ হয়ে যেত। এখানে বলেছে 4th প্যারাগ্রাফে উনি কি বোঝাতে চেয়েছেন। এখন কিন্তু আপনাকে ফুল প্যারাগ্রাফ পড়েও আনসার বের করতে হতে পারে। তাহলে 4 নম্বর প্যারাগ্রাফটা বড়, তাহলে আপনার এখানে এটা পাইয়া লাভ হইল না, এই 4th প্যারাগ্রাফের লোকেশনটা পাইয়াও লাভ হইল না। সুতরাং আপনি দেখতে হবে কোনটা কম করে উত্তর বের করা যায়। দ্যাট মিনস আমি কি বলতেছি আপনাদেরকে, কিওয়ার্ড। এখানে কিওয়ার্ড থেকেও লাভ হইল না। লাভ হইলো? লাভ হইলো না, কারণ প্যাসেজ বড়, প্যারাগ্রাফটা বড়। এখন আসেন আহ এখানে দেখেন ফার্স্ট প্যারাগ্রাফ, ফার্স্ট প্যারাগ্রাফটা একটু ছোট আছে, ফার্স্ট প্যারাগ্রাফটা ছোট আছে। কিন্তু ভাইরাস তো ছোট, ব্যাকটেরিয়া ছোট, ভাইরাস ব্যাকটেরিয়া ছোট না, ওগুলো তো দেখা যায় না। কিন্তু আপনি মানুষকে এত ভয় পান না, কিন্তু এই ভাইরাস ব্যাকটেরিয়াকে ভয় পান। সুতরাং সাইজ থেকে কাউকে কোনো বিবেচনা করা যাবে না, যেহেতু ছোট বা বড়, এগুলো বলে কোনো লাভ হবে না। সুতরাং আপনি প্যাসেজ 3, আমি প্যাসেজ 3 দিয়ে শুরু করতেছি আলোচনাটা। কেন প্যাসেজ 3টা, আপনি প্যাসেজ 3তে ওই প্রশ্নগুলোকে গুরুত্ব দিবেন যেটা কঠিন বা সহজ না, যেটা কিওয়ার্ড দেখে বোঝা যাচ্ছে যেটাকে কম সময় দিলে হয়তো বা উত্তর কারেক্ট হইতে পারে। কথাটা আবার বুঝেন, আমি আবার ঘুরিয়ে বলতেছি। 14টা প্রশ্ন প্যাসেজ 3তে থাকে। তো প্যাসেজ 3তে প্রশ্ন থাকে 14টা, প্যাসেজ 1-2 এর চেয়ে কিন্তু প্যাসেজ 3তে প্রশ্ন বেশি, একটা প্রশ্ন বেশি। কিন্তু আমরা প্ল্যানিং করতে সময় কি করি, প্যাসেজ 3তে প্রশ্ন টার্গেট নেই কম। কটা টার্গেট নিচ্ছি আমি? 5টা টার্গেট নিচ্ছি। কেন 5টা টার্গেট নিচ্ছি? কারণ বাবা প্যাসেজ 3তে এমনিতেই লাইনগুলো থাকে একটু জটিল, আর প্রশ্নগুলো থাকে একটু প্যারাফ্রেজিং করে। আচ্ছা, এখন আমাকে যদি জিজ্ঞেস করেন স্যার ধরেন আপনি মধ্যবিত্ত, আপনি কোনটা দিয়ে শুরু করবেন? আমি মধ্যবিত্ত, তবে আমি তো জানি আমার লেভেল, আমি আমার লেভেল জানি না, জানি। এবং আমি এই প্রশ্ন, এই যে সেন্টেন্স এন্ডিং এর প্রশ্নটা, এটা আমি বুঝি কি বুঝি না, এটা তো এতদিন বাড়িতে প্র্যাকটিস করে আসছি, আসছি না? তো আপনি যে পরীক্ষার হলে যাচ্ছেন, আপনি কি হুট করে যাচ্ছেন? জি না। আপনি আগে থেকে জানেন যে কোন প্রশ্ন আমি পারি, কোন প্রশ্ন পারি না, কোন প্রশ্ন কম পারি, কোন প্রশ্ন বেশি পারি। আজকে পরীক্ষার হলে আমি পারবো কিনা সেটা আমার জানার দরকার নেই। কনফিডেন্স কিন্তু আগে থেকে একটা তৈরি করা আছে, যে শূন্যস্থান যাই আসুক পারবোই, শূন্যস্থান যাই আসুক আমি হাত, মানে এটাকে হাত লাগাতে পারবো। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন স্যার আপনি কোনটাকে বেশি গুরুত্ব দিবেন, শূন্যস্থান নাকি এই সেন্টেন্স এন্ডিং এ, আমি বলবো কি, সময় যদি হাতে না থাকে লাস্টে, তখন কিন্তু ট্রু ফলস বানাইয়া দেওয়া যায়, আন্দাজি সবগুলো দেওয়া যায়। যেমন ধরেন এখানে ট্রু ফলস 3টা আছে, 3টা যেহেতু আছে এখানে ট্রু ফলস নট গিভেন, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি একটা ট্রু, একটা ফলস, একটা নট গিভেন থাকেই বেশি। আমি এখন আনসার চেক করতেছি একটু, একটা জিনিস বুঝা, আমি তো আসলে আপনাদেরকে ক্লাস করাচ্ছি না আজকে, আমি আজকেও ডিসকাশন করতেছি যে প্যাসেজ, একটা ফুল টেস্ট সলভ করতে গেলে আমাকে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, দেখি তো ট্রু ফলস নট গিভেন এর মধ্যে কি কি আছে রিডিং এ। দেখেন ইয়েস নো নট গিভেন, আজ পর্যন্ত যতটা পেয়েছি আনসার দেখেন, আপনারা পেয়ে যাবেন। আনসার শিটে দেখেন একটা ট্রু, একটা ফলস, একটা নট গিভেন। সো ইন্টারেস্টিং এখানে একটা ব্যাপার দেখেন, 3টা প্রশ্ন যেহেতু আসছে, সো এখানে কনফার্ম হয়ে গেল একটা ট্রু, একটা ফলস, একটা নট গিভেন আছে। আর এটাও মনে রাখবেন পরীক্ষার হলে ইয়েস নো নট গিভেন যদি দেওয়া থাকে পরীক্ষার প্রশ্নে, আপনি কখনো ট্রু ফলস নট গিভেন ভুলেও লিখবেন না। ইয়েস মানেই ট্রু, ফলস মানেই নো, কিন্তু আপনি দুইটাকে কি করবেন না, ইয়েস নোর জায়গায় ট্রু ফলস লিখবেন না। আচ্ছা, এখন আসেন এই যে 3টা বা 4টা বা 5টা বা 10টা যতটা ট্রু ফলস আসুক, আপনি কি করবেন, আপনি প্রথমে দেখবেন যে এখান থেকে সবচেয়ে স্পষ্ট কিওয়ার্ড কার আছে। মুফার্স এখানেও আছে, দেখেন দ্রুত পড়েন, দেখেন এখানেও মুফার্স আছে, এখানেও মুফার্স আছে, তার মানে মুফাত নামটা বোঝা যাচ্ছে প্যাসেজের কয়েক জায়গায় আসছে আছে। কিন্তু এখানে দেখেন তো বোল ব্লুমস, পল ব্লুমস থিওরি বলেছে,
বলেছে না? এই এই যে একটা ব্যক্তির নাম বলেছে, একটা থিওরির নাম বলতেছে। এখন আবার এখানে বলতেছে জাস্টিন ক্রুগারস ফাইন্ডিং, জাস্টিন ক্রুগার, দুইজন ব্যক্তির নাম বলতেছে। আমি মনে করি এই তিনটার মধ্যে আপনি এইটাকে বের করেন। আমি বের করে দেখাচ্ছি না, সাপোজ ধরেন আমি আজকে প্রশ্নের উত্তর বের করার জন্য এই ক্লাসটা না, উত্তর বের করার প্রচুর ক্লাস আমরা করেছি। আমরা হচ্ছে গিয়ে যে অল সেট আপ, যেটা একটা ফুল টেস্ট করতে হলে আমার সেট আপ গুলো কি কি থাকতে হবে। আমরা যে অনেক সময় এই যে ক্লাসগুলো করাই, আপনি দেখতেছেন শুধু ক্লাস করাচ্ছি, কিন্তু এর আগে যে আমি এই যে পিডিএফ এই ফাইলটাকে আমি কনভার্ট করেছি, তারপর হচ্ছে গিয়ে স্ক্রিন রেডি করেছি, এই যে কিছু বিষয়বস্তু যে আমাকে আগে থেকে রেডি করতে হয়, এটা কিন্তু কারো কারো চোখে পড়ে না। আমরা বড় বড় ডিবেট দেখি, ফেসবুক বা ইউটিউবে অনেক সময় কোন কন্টেন্ট দেখি, লাইভ হচ্ছে, এত সুন্দর টেলিকাস্ট হচ্ছে, কিন্তু একবার আমরা এটা কখনো জিজ্ঞেস করি না যে এই টেলিকাস্ট এভাবে কিভাবে করতেছে, এত সুন্দর করে স্লাইড দেখাচ্ছে। এটা কিন্তু একটা বিষয় আছে। তো এই প্রশ্নটা উত্তর আপনি আগে বের করবেন। এই প্রশ্নটা উত্তর বের করলেন, সাপোজ এই প্রশ্নের উত্তর আমি জানি না, উত্তরটা ধরেন এই উত্তরটা হচ্ছে নো, ধরুন আপনি এই উত্তরটা দিলেন নো, মানে উত্তর পেয়েছেন আপনি কি, নো। আপনার 40 নম্বর প্রশ্নের যে বক্স আছে, বক্সের মধ্যে নো লিখলেন। বাকি যে দুইটা, বাকি দুইটাকে কখনো আর নো দিবেন না, বাকি দুইটাকে হয় ইয়েস অথবা নট গিভেন দেন। কেন? কারণ আপনি যদি সবগুলোকে আনতাজি নো দেন, তাহলে এটাকে কষ্ট করে নো বের করেছেন কেন? ঠিক আছে না যুক্তিটা? আপনি যদি সম্পূর্ণকে আনতাজি দেন, তাহলে সবগুলো নো দেন, সবগুলো ইয়েস দেন, সবগুলো নট গিভেন দেন, কোনো সমস্যা নাই, আমার আপত্তি নাই। কিন্তু কষ্ট করে 40টি বের করেছেন নো, আবার বাকিগুলোকে নো দিচ্ছেন কেন? সো এইটা হচ্ছে গিয়ে আপনাদেরকে একটা একটা জাস্ট একটা দিক নির্দেশনা এটা দিলাম, যে ট্রু ফলস নট গিভেন এটা আনতাজি দেওয়া যায়। সবগুলো ফলস দিলে, ধরেন এখানে যদি 5টা প্রশ্ন আসতো, আপনি সবগুলো ফলস দিলে দুইটা হয়ে যায় অনেক সময়। অথবা 5টার মধ্যে আপনি দুইটা শিওর হয়ে বের করেছেন, দুটোই ফলস, বাকি সবগুলো ট্রু দিয়ে দেন। অথবা দুইটার মধ্যে একটা ট্রু একটা ফলস হয়ে গেছে, বাকি সবগুলো নট গিভেন দিয়ে দেন। মানে ট্রু ফলসটাকে আনতাজি দেওয়া যায়। আপনি কম্পেয়ার করবেন যে কোনটাকে আমি গুরুত্ব দিব, কোনটাকে গুরুত্ব দিব না। এটা আপনি জানবেন কিভাবে যে কোনটাকে গুরুত্ব দেওয়া উচিত, কোনটাকে দেওয়া উচিত না? এটার দুইটা বিষয় আছে। নাম্বার ওয়ান, আপনি এতদিন বাসায় প্র্যাকটিস করেছেন। যদি প্র্যাকটিস করে না থাকেন, তাহলে আপনার সাথে আমার কোনো হিসাব নাই, সম্পর্ক নাই। যে প্র্যাকটিস করে গিয়ে পরীক্ষা দিবে, তার সাথে তোমার একটা হিসাব অলরেডি আছে, কি সে এতদিন প্র্যাকটিস করেছে এবং জানে যে কোন প্রশ্ন সে ধরলে পারবে, কোন জিনিস ধরলে পারবে না। আমার এমনও স্টুডেন্ট আছে যে সে এমসিকিউ দিলে এমসিকিউ তার হয়ে যায়, কিছু স্টুডেন্ট আছে যার এমসিকিউ দিলে হয়ে যায় কিন্তু শূন্যস্থান ভুল হয়। এক্সাম হলে লজিক খাটাতে হবে, কিন্তু এই লজিক গুলো আপনি এক্সাম হলে খাটানোর আগে বাসায় মক টেস্টে পার্সিয়াল টেস্টে খাটাবেন। বুঝতে পারছেন? এক্সাম হল অনেক স্টুডেন্ট আমাকে গালাগালি করে, সেদিন কয়েকজন গালাগালি করছে যে এইগুলো তো পরীক্ষা হলে করা যাবে না। আরে বাপু, একজন ক্রিকেটার ব্যাটসম্যান সে ইয়র্ক বলটাকে মারার জন্য হাত থেকে সফট করে ফ্লিক করে ওদিকে 4 মেরে দেয়, তাহলে সে করে কিভাবে? এত পেস বলে 140+ কিলোমিটারের বলটা সে খুব দ্রুত মাইন্ড চেঞ্জ করে সেই অন্যদিকে শট শট মারতে পারে, কিভাবে পারে? প্র্যাকটিস। এখন আপনি প্র্যাকটিস যদি করেন না বাসায়, তাহলে আপনার জন্য পৃথিবীতে সবকিছুই হচ্ছে গিয়ে ডিফিকাল্ট। সব টেকনিকই কাটানো যায়, তবে এটাকে আগে প্র্যাকটিস করে স্ট্রং করে রাখতে হবে। ঠিক আছে না বিষয়টা? পারা যায়। তাছাড়া প্রথমে যেটা বলেছিলাম লুপ করা যাবে না। এখন আমি এই এই প্যারাগ্রাফ থেকে কি বুঝা, এখান থেকে কি বোঝাতে চাইলাম, যে এখানে দুইটা প্রশ্নের সাথে কনফিউশন, একটা হচ্ছে কি এটা আগে দিব নাকি এইটা আগে দিব। আমার হাতে সময় কম, আমার হাতে সময় কম। প্যাসেজ টু নিয়ে প্ল্যানিং, কয়েক প্রকার প্যাসেজ টু দেখিয়েছি না সেদিন আপনাদেরকে, ওটা ভুলে গেলে ওই ক্লাসটা আগে দেখবেন, আবার দেখবেন। আবার ইউটিউবে দেখবেন আপনাদের ক্লাস করেছেন, এটা আমি ক্যামেরা দিয়ে ভিডিও করেছিলাম, মোবাইল ক্যামেরা দিয়ে, যে আহ, কি করবেন ওই টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন, টাইম ম্যানেজমেন্টের জন্য এখানে কিছু থিওরি দিয়েছিলাম। সো আপনি এখন এইটাকে গুরুত্ব দিবেন নাকি এটাকে গুরুত্ব দিবেন, এটা ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপর। এক, আপনার অভিজ্ঞতা, যেটা বাসায় প্র্যাকটিস করে করে স্ট্রং করেছেন। দ্বিতীয় যেটা হচ্ছে কি আপনার কিওয়ার্ড। আমি এই প্রশ্নটা পড়ার পর, এই তিনটা প্রশ্ন দেখার পর বুঝে ফেলেছি যে এই মফাতের নাম দুইবার আসলো কেন। তার মানে মফাতটা বারবার রিপিট হচ্ছে, কিন্তু এই যে দুইজন ব্যক্তির নাম বারবার রিপিট হওয়ার সম্ভাবনা কম, সম্ভবত কম। কারণ কারণ এটা দেখেই যাচ্ছে দুইবার নাম চলে আসছে।
একে বের করি, একটাকে বের করি না। একটা যদি কারেক্ট হয় তার মানে দুইটা কারেক্ট। খেয়াল করেন, আপনার যদি একটা প্রশ্ন কারেক্ট, যদি আপনার 40 নম্বরটা আপনার কারেক্ট হয়ে যায় তাহলে আরো একটা কারেক্ট হবে। কিভাবে? আপনি 40 নম্বরটা ফলস দিয়েছেন, ফলস কারেক্ট, তার মানে বাকি দুটাকে ট্রু দেন, আর একটা কারেক্ট হয়ে যাবে। প্যাসেজ থ্রিতে আপনি একটা কারেক্ট আনসার যদি আন্তাজে দিয়ে দিতে পারেন তাহলে কত লাভ। তারপরে এখানে দেখতেছেন যে ব্যক্তির নামগুলো দেওয়া আছে, এখানে ব্যক্তির নামগুলো কি সুন্দর দেওয়া আছে। তো যেগুলো নাম দেওয়া আছে আপনি পড়েন, বের করেন, বের করে ম্যাচ করেন, যেটা মনে হচ্ছে আনসার সেটা দিয়ে দেন। আপনার ছয়টা আপনার দিবেন ছটাই, কিন্তু আপনার ফোকাস থাকতে হবে যে এখানে আমার তিনটা কারেক্ট করতে হবে। কনফিউশনে লাগছে, ধরেন আপনার মনে হচ্ছে যে 33 নম্বরের আনসারও এ, আবার 36 নম্বরের আনসারও এ, দুইটার বেলায় এ দিয়ে দেন। এখন বুঝতে পারছেন? আমি তো গরিব, আমি তো আমার মনে হচ্ছে 33 নম্বর প্রশ্নের উত্তরও মনে হচ্ছে এ, আবার 36 নম্বরও এ। তাহলে দুইটা ভুল করার চেয়ে আপনার দুইটাই কি করেন, এ দিয়ে দেন, একটা ভুল হোক। সো এই হচ্ছে কি আমার প্যাসেজ থ্রি। যদি এই যে এখানে আমি এমসিকিউ সবগুলো আনতাজি দেখাবো, সবগুলো বি অথবা সি দিয়ে দিব একটা, এখানে কটা আসলো, এখানে আর টার্গেট নিলাম তিনটা, এখানে টার্গেট নিলাম আরো একটা, তাহলে 3 1 1 5। তাহলে মোট হইলো কত আমার? হিসাবটা হচ্ছে কি এই, প্রথম প্যাসেজ ওয়ানে ধরেছি 13টা কারেক্ট করার চেষ্টা করব বলেছি। প্যাসেজ টুতে আমি 9টা টার্গেট দিব এই প্যাসেজ অনুযায়ী, এই টেস্ট অনুযায়ী। আবার প্যাসেজ থ্রিতে 5 টার্গেট করবো, তাহলে আমার মোট হচ্ছে গিয়ে 27। আমি পরীক্ষার হলে এই 27 নিয়েই বেশি সময় ব্যয় করব। এখন কথা হচ্ছে গিয়ে, কথার মাঝে কথা আসে, মাঝে মধ্যে দেখবেন 35টা প্রশ্ন সহজ আসে, এমনও প্যাসেজ আছে, যেমন ধরেন কেমব্রিজ ইলেভেনের, টেস্ট টু, টেস্ট টুটা খুলে দেখবেন, সম্ভবত টেস্ট ওয়ান টু, দ্য ফালকার হুইল একটা আছে, চাকা নিয়ে একটা ইয়ে আছে, ওখানে 35টা প্রশ্ন কমন, 35টা প্রশ্ন ট্রু ফলস আর না এই 27টা তো আপনি পারবেন না। 27 পাইলে তো 6.5 জানি, কিন্তু 27টা তো আপনার কারেক্ট হবে না। এই 27 থেকে আপনার 20টা কারেক্ট হবে, আর যে বাকি রইলো কয়টা, 13টা, ওই 13টা তো আপনি ফেলে আসবেন না। আপনি বক্সে তো আনসার দিবেন, দিবেন না, বাকিগুলো তো আপনি ফেলে আসবেন না। শূন্যস্থান মনে হচ্ছে কাও দিয়ে আসছেন, কাও আপনি, আপনার ডবল লিস্ট অফ এরিং আপনার মনে হয়েছে যে আনসার হচ্ছে কি IV4, আপনি IV4 দিয়েছেন, হয়ে তো যেতে পারে। সেই 13টা থেকে দেখবেন আপনার 3টা হচ্ছে, আর এই 27টা থেকে দেখবেন 20টা হচ্ছে, যদি আপনি এভাবে প্ল্যানিং করে করে বাসায় প্রতিদিন প্র্যাকটিস করেন। এখন আসেন আমরা আরেকটু গভীরে যাই। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্ল্যানিং এর বেলায় সবচেয়ে গুরুত্ব দিবেন প্যাসেজ টু কে। প্যাসেজ ওয়ান তো প্ল্যানিং লাগে না, প্যাসেজ ওয়ানে যা আসে, যাই আসুক, আমি আমার সময় যদি 20 মিনিট লাগে তাও প্যাসেজ ওয়ানের 13টাকে 13টা ফোকাস করব, প্যাসেজ যদি আমার 22 মিনিট লাগে তাও সম্পূর্ণ ফোকাস করব। কিচ্ছু করার নাই, প্যাসেজ ওয়ানের একটা প্রশ্ন ছাড়া যাবে না। যাদের টার্গেট ওয়ার্ক পারমিটে যাওয়া তাদের, তারা কিন্তু প্যাসেজ ওয়ানের মাধ্যমে কিন্তু উদ্ধার পেয়েছে বেশিরভাগ স্টুডেন্ট। আমার অনেক স্টুডেন্ট রিডিং এ 4.5 পেয়েছে, 4ও পেয়েছে, 5 পেয়েছে। তো বেশিরভাগ ডিপেন্ড করেছে তারা কিসের উপর, প্যাসেজ ওয়ানের উপর। এখন আসেন, আহ এখন তো বিগার পিকচারটা দেখাইলাম সামারি আকারে, এখন আসেন একটু যদি আমরা একটু ডিটেলসে যাই। ধরেন এখানে প্রথমে কি কি আসছে প্যাসেজ ওয়ানে, শূন্যস্থান ট্রু ফলস। এখন আমি কি করি, আমি তো আসলে এখন আর ওই স্টুডেন্টের মতো পড়ি না, বা স্টুডেন্টের মতো প্র্যাকটিস করি না। সত্য বলতে টিচার টিচিং করা যখন শুরু করেছি তখন স্টুডেন্টের মতো করা হয় না, তবে বই নতুন আসলে করি, নতুন বই আসলে একটু নিজেকে ট্রায়াল দিয়ে ঝালাপালা করার চেষ্টা করি। এখানে দেখেন কোথায় চলে আসলাম। আচ্ছা, এই যে শূন্যস্থান, এখানে শূন্যস্থান আর ট্রু ফলস আছে, শূন্যস্থান এবং ট্রু ফলস আছে। আপনি শূন্যস্থান এবং ট্রু ফলস এর মধ্যে স্পষ্ট কিওয়ার্ড কার কাছে আছে সেটা আগে খুঁজেন। এই দেখেন 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, একটা স্পষ্ট কিওয়ার্ড দেওয়া আছে। আপনি কি করেন, আগে একে বের করেন, দেখেন সে কোথায় আছে, দ্রুত গিয়ে দেখেন এই 26% কোথায় আছে। 26% পেয়েছেন মানে কি, মানে তার উপরে আছে 2টা প্রশ্ন, আর তার নিচে আছে আরো 3টা প্রশ্ন। আমি এই কাজটা করি, এতে আমার সময়টা কমে যায়, আমি একটা মাইন্ডে সেট আপ হয়ে যায় যে আমার এই হচ্ছে কি 10 নম্বর প্রশ্ন। আর ট্রু ফল যদি প্যাসেজ ওয়ানে আসে, মনে রাখবেন কথাগুলো, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক্যাল ক্লাস, এটা অনুবাদের ক্লাস না, ফুল ডিসকাশন ক্লাস না, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল ক্লাস। স্ট্র্যাটেজিক্যাল ক্লাস হচ্ছে ডিফারেন্ট, এখানে গল্প করে করে আমি
আপনাদেরকে প্ল্যানিং গুলো শেয়ার করবো, আর কিছু না। দাঁড়ান 1 মিনিট, আমার এখানে আমার ল্যাপটপটা শুয়ে আছে, একটু রেস্ট দেই। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনি 10 নম্বর প্রশ্নকে আগে খুঁজে বের করেন। আরেকটা কথা বলি, প্যাসেজ ওয়ানের জন্য গুরুত্বপূর্ণ, প্যাসেজ ওয়ানের D2 প্যাটার্নের প্রথম প্রশ্নটা কোথায় আছে, এটা যদি আপনি বের করতে পারেন তাহলে আপনার জন্য আর একটু পেইন মুক্ত হলেন। এই 8 নম্বর প্রশ্নটা কোথায় আছে এটা যদি ধরতে পারেন তাহলে ভালো। এখন এই 8 নম্বর প্রশ্নের মধ্যে এরকম কোন স্পেসিফিক খুব একটা কিওয়ার্ড নাই। এখন আপনি বলবেন স্যার একটা ওয়েবসাইটের নাম বলেছে, এটা হচ্ছে কিওয়ার্ড। এই ফুল চ্যাপ্টারটাই কিন্তু একটা এই এটার উপর, এই নিউজিল্যান্ডের ওয়েবসাইটের উপর। এই দেখেন, ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট, এই ফুল চ্যাপ্টারটাই একটা ওয়েবসাইট নিয়ে, সুতরাং এই ওয়েবসাইটটা বারবার আসবে। আচ্ছা, এই দেখেন এখানে আছে, তারপরে হচ্ছে গিয়ে আরো কয়েক জায়গায় আছে, কয়েক জায়গায় আরো পেয়ে যাবেন। আর যাই হোক, এটা হচ্ছে এই এই ওয়েবসাইট নিয়ে। এখন 8 নম্বর প্রশ্নটা কোথায় আছে এটা জানলে আপনার লাভ কি হচ্ছে জানেন? আপনার লাভ হচ্ছে এই, আপনি নিশ্চিন্তে শূন্যস্থানের প্রশ্ন উত্তর বের করতে পারলেন কিভাবে, যে আপনি জেনে গেছেন 8 নম্বর প্রশ্ন কোথায়, তার মানে কোথায় থেকে প্যাসেজে ট্রু ফলস শুরু হয়েছে আপনি জেনে গেলেন। তখন কিন্তু আপনার লাভ থেকে লস থেকে লাভটা বেশি হইলো। আমি এই কাজটা করি কেন, সেক্ষেত্রে আমার 13 মিনিট লাগে প্যাসেজ ওয়ানে। একসময় আইএলস নিজের ভিডিও দেখেছিলাম, উনি বলেছেন প্যাসেজ ওয়ানে 17 মিনিট, 2-তে 20 মিনিট, আর 3-তে 23 মিনিট। এখন কিন্তু দেখেন, উনার স্ট্র্যাটেজি উনি শেয়ার করেছেন, উনি কিন্তু বিখ্যাত একজন টিচার এবং আমার অন্যতম ফেভারিট, অনেকের ফেভারিট। আইএলস লেজের মতো টিচার খুব কম। উনি 8 বছর পরে একটা ভিডিও দিয়েছেন, গতকালকে আমি এটা পোস্ট দিয়েছি ফেসবুকে। উনি বলেছেন কিন্তু 17, 20, 23, কিন্তু আমি এটাকে চেঞ্জ করে দিয়েছি। আমার দেখলাম যে প্যাসেজ ওয়ানে আমার 13 মিনিটে হয়, প্যাসেজ 2-তে আমি 22 মিনিট দেই, বাকিগুলো হচ্ছে কি প্যাসেজ ইয়েতে দেই, 3-তে দেই। প্যাসেজ 2-তে এভারেজ 22 মিনিট দিই আর কি, এভারেজ, যাতে আমার প্যাসেজ 2-তে সর্বোচ্চ আনসার কারেক্ট হয়। আমার কাছে প্যাসেজ 1 আর 2 সেম। এখন গেল একটা, শূন্যস্থানের ক্ষেত্রে আসেন, অথবা দেখেন শূন্যস্থানের লাস্ট প্রশ্নটা কোথায় আছে। এখন দেখেন, ভাগ্যক্রমে অনেক সময় কিওয়ার্ড, কিওয়ার্ড সবসময় আপনার মনের মতো আসবে না, এখানে কিন্তু কিওয়ার্ড আসছে মনের মতো। এই দেখেন, ইউর ওয়ার্ড, একটা ইনভার্টেড কমার ভিতরে দেওয়া আছে ইউর ওয়ার্ড। ইনভার্টেড কমার ভিতরে যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি আমরা স্পষ্ট কিওয়ার্ড। স্পষ্ট কিওয়ার্ডের লিস্ট মনে আছে নাকি আবার দিব বলেন, আপনারা বললে আমি লিখে দিব। দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আপনি কত মিনিট দিবেন এটা আপনি ফিক্সড করে নিয়েন, আমি দিচ্ছি একটা, তারপরে আপনি ফিক্সড করে নিয়েন। আচ্ছা, কিওয়ার্ডের লিস্টগুলো কি আবার দিব, আমি সেদিন একটা ভিডিও বানিয়েছিলাম, দিচ্ছি আবার। প্রপার নাউন, প্রপার নাউন মানে কি, নাম, যে কোনো ব্যক্তির নাম। ওই যে একটু আগে দেখলাম ডগলাস, তারপর হচ্ছে গিয়ে সিমল কন্টন, ব্যক্তির নাম, স্থানের নাম, এগুলো হচ্ছে গিয়ে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে গিয়ে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি, যেগুলো ধরে ধরে প্যাসেজের মধ্যে প্রশ্নের উত্তর লোকেশন খুঁজে বের করি আমরা। প্রপার নাউন যে কোনো স্থানের নাম হইতে পারে, যে কোনো ব্যক্তির নাম হইতে পারে, যে কোনো কোম্পানির নাম হইতে পারে, যে কোনো ফলের নাম হইতে পারে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে টাইম, সময় সূচক শব্দ। যেমন ধরেন আমি বললাম আচ্ছা, প্রপার নাউনে কিছু উদাহরণ দিই, এটা স্ক্রিনশট আকারে থেকে যাবে। ধরুন পারভেজ আমার নাম, অথবা আপনি বললেন যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক সিটি, অথবা বললেন যে ম্যাঙ্গো, ঠিক আছে, অথবা বললেন আপনি আরএফএল কোম্পানি। এই যে একটা বিশেষ নাম, এগুলোকে বলা হয় প্রপার নাউন। টাইম, টাইম হতে পারে সাল, যেমন ধরেন 1971, একটা 1971 একটা সালের নাম পাইলেন। অথবা বললেন মান্থ, মার্চ, মার্চ মাস, একটা মাসের নাম, সময়ের নাম। অথবা 5 PM, অথবা ইভিনিং, এই সময়মূলক শব্দ, এগুলো হচ্ছে কি আপনার টাইম সূচক কিওয়ার্ড। আবার আরো আছে, আরো আছে দেখাই। যেমন ধরেন 8th সেঞ্চুরি, 8 শতক, এটাও কিন্তু স্পষ্ট কিওয়ার্ড। আচ্ছা, তারপরে আর কি আছে, আর আছে হচ্ছে কি আপনার ধরেন 200 BC। বিসি মানে কি, খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব মানে কি 2023, 2024 সালের সাথে আরো 200 অ্যাড করবেন, অর্থাৎ 2200 বছর আগে।
এখনো 2000 চলতেছে, আরো 200 বছর, আরো 200 করলে 2400 বছর। মানে সাল গণনার আগের যুগকে বলা হয় বিসি। তারপর থাকতে পারে নাইনটিস, আর্লি নাইনটিস। দেখেন টাইম সূচক শব্দ থাকে না, নাইনটিস মানে কি 90 দশক, 90 দশক মানে কি 1990 থেকে 1999 পর্যন্ত। এগুলো জানতে হয়, এগুলো বুঝতে হয়। তারপরে আবার অনেক সময় ডাবল জিরো থাকে, যেমন ধরেন 1600 এস, ডাবল জিরো এস। 1600 এস মানে কি, 1600 এস মানে হচ্ছে কি 17 শতক। এটা অনেকে জানে না। 1600 এস মানে হচ্ছে কি 17 শতক। শুরু হবে 1601 থেকে। আবার বোঝাচ্ছি, 1600 এস মানে 17 শতক, মানে 17 সেঞ্চুরি। শুরু হবে 1601 থেকে 1700 সাল পর্যন্ত। আচ্ছা, এই হচ্ছে কি টাইম সূচক শব্দ। এগুলো হচ্ছে কি টাইম, এগুলো নিয়ে ভিডিও আছে আলাদা। এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে কি নাইনটিস, এটা হচ্ছে কি 1600 এস। 1600 এস বললেই চলবে, সমস্যা না, অথবা 17 সেঞ্চুরি বললেও হবে। আচ্ছা, এটা নাইনটিস, এটার উচ্চারণ নিয়ে আমার ডাউট আছে, এটার উচ্চারণ নিয়ে আমারও ডাউট আছে, তবে এটা এলাকে আমি ডাইরেক্ট বলে ফেলি 17 সেঞ্চুরি। মানে ডাবল জিরো এস থাকলে তার সাথে এক যোগ করে সেঞ্চুরি করবেন। এটাতে 1600 এস আছে না, আপনি এটাকে বলবেন 17 শতক। এখানে যদি থাকতো 1900 এস, তার মানে 20 শতক। এখানে যদি থাকতো 1500 এস, তার মানে 16 শতক। যদি এখানে 1400 এস থাকতো তাহলে কত শতক, 15 শতক। এভাবে এক যোগ করবেন, ঠিক আছে। আচ্ছা, টাইম সূচক বিসি মানে হচ্ছে কি বিফোর ক্রাইস্টার্স বলে অনেকে। খ্রিস্টপূর্ব, বাংলায় যদি সহজ ভাষায় বুঝেন খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টের জন্মের পূর্বে। খ্রিস্টানরা যে খ্রিস্ট বলে বা যীশু খ্রিস্ট বলে, আমরা ঈসা আলাইহিস সালাম বলি, উনার জন্মের আগে। আচ্ছা, বাকিগুলো দেখাই। ইনভার্টেড কমা, এই দেখেন ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা হচ্ছে গিয়ে, সরি কমা মনে ডাবল এম, দুইটা কমা আছে, একটা এম, একটা ডাবল এম। ইনভার্টেড কমা থাকলে সেটাও কিওয়ার্ড। কেন, এই দেখেন আপনি ইউর ওয়ার্ড এটা কিভাবে পেয়েছেন, ইনভার্টেড কমার ভিতরে না, প্যাসেজ গিয়ে দেখেন ইনভার্টেড কমার ভিতরে পাবেন। কোথায় 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 কোথায়, এ মনু তুমি কই, কোথায় 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 গেল? এই যে ইউর ওয়ার্ড দেখছেন, এই যে পাওয়া গেছে। সো ইনভার্টেড কমা এটাও কিন্তু একটা স্পষ্ট কিওয়ার্ড। ওকে, আসেন কিওয়ার্ডের লিস্ট বাক্য দেখে নিই। তারপরে হচ্ছে গিয়ে ইটালিক ওয়ার্ড। ইটালিক ওয়ার্ড ক্যামব্রিজ 17 বইয়ের মধ্যে আছে, পাবেন। মেয়ার নোস্ট্রাম, ক্যামব্রিজ 17 টেস্ট 3 প্যাসেজ 1, রোমান শিপ বিল্ডিং ওই চ্যাপ্টারে আছে, পাবেন। ইটালিক ওয়ার্ড থাকে একটু বাঁকা। বোল্ড অক্ষর আছে, বোল্ড অক্ষর, বোল্ড লেটার। বোল্ড লেটার কোথায় দেখেছি, কম দেখেছি, এখন খুব একটা মনে নাই। তবে বোল্ড লেটার খুব কম আসে, মানে গাঢ় অক্ষরে আসে না অনেক সময়, এগুলো খুব কম থাকে, তবে মনে রাখেন। এরপরে কি, অ্যাব্রেভিয়েশন, খুব গুরুত্বপূর্ণ যেটা। অ্যাব্রিভিয়েশন বানানো হয়েছে মনে হচ্ছে না, যাই হোক শব্দ সংক্ষেপ, এটা প্রায় সময় ভুল করি। অ্যাব্রিভিয়েশন মানে শব্দ সংক্ষেপ, মানে কি এইচএসসি, এসএসসি, এলএলবি, এটা অনেক প্রশ্নের মধ্যে এটা পাবেন। এগুলো স্পষ্ট কিওয়ার্ড। এস মানে দশক বোঝাচ্ছে, দশক, দশক 10 বছর, 10 বছর। একটা শূন্য এস মানে 10 বছর, আর দুইটা দুইটা শূন্য এস মানে 100 বছর। আচ্ছা, আর কি যেন বাদ পড়লো, ইটালিক বাদ পড়লো, এই 6 প্রকার। আরেকটা কি যেন বাদ পড়েছে, প্রপার টাইম, ইনভার্টেড কমা, ইটালিক ওয়ার্ড, বোল্ড লেটার, আর কিছু আছে? সেদিন না 7টা দেখাইলাম। আচ্ছা, ভুলে গেছি, মানুষ মাত্রই ভুল, ভুলে গেছি। আরেকটা আমার কাছে মনে হচ্ছে যে আরো একটা আছে, কি যেন বলে এটাকে, নাম, প্রপার নাউন, টাইম, ইনভার্টেড কমা, যাই হোক এগুলো। সো প্যাসেজের মধ্যে যদি এরকম কিছু একটা পান, তাহলে দ্রুত কি করবেন, তাকে মার্ক করে রাখবেন প্যাসেজ। এখন আসেন, এই যে প্রশ্নটা আপনার 13 মিনিট, আমি তো 13 মিনিটে যাই, আপনার 13 মিনিটের দরকার নেই, আপনি 20 থেকে 22 মিনিট দেন।
প্যাসেজ 1-এ 22 মিনিট 25 মিনিট দিতে পারেন, প্যাসেজ 2-তে এরকম 25 মিনিট দেন, প্যাসেজ 3-তে আপনি কম টাইম দেন যদি আপনার টার্গেট 6 থাকে। এখানে দেখেন আপনি প্রশ্নটা পাওয়ার সাথে সাথে একটু দ্রুত মাথায় একটা সাথে সাথে একটা ইয়ে করেন যে কোন প্রশ্নের আনসারটা কিরকম হতে পারে, কিন্তু সব প্রশ্নের আনসার আবার একসাথে দিতে যাবেন না। আপনি এটা পেয়েছেন, এটাকে শুধুমাত্র পেজে দাগিয়ে রাখেন, আর কিছু করবেন না। আপনি প্রথমে কি করলেন, সব প্রশ্ন পড়ে নিচ্ছেন, এটা বোকামি। আপনি দেখেন স্পষ্ট কিওয়ার্ড, এই দেখেন ইনভার্টেড কমা একটা কিওয়ার্ড পেয়েছেন, আপনি কিওয়ার্ডটাকে দাগিয়ে আসেন, আমি দাগিয়ে আসছি, এই যে দাগিয়ে আসেন, এই যে ওয়ার্ড। এখানে দাগানির মানে কি? এটা দাগানির মানে হচ্ছে কি আপনার 7 নম্বর প্রশ্ন এখানে, অর্থাৎ আপনার শূন্যস্থানের লাস্ট প্রশ্ন এখানে, এরপরে আর কোনো শূন্যস্থান নাই, তাহলে তো আপনি বেঁচে গেলেন। আর দেখবেন 8 নম্বর কোথায়, 8 নম্বরটা এখানে, এই যে এখানে 8 নম্বরটা আছে, এখানে যে 8 নম্বরটা আছে, তো এখানে 8 নম্বরটা পাওয়ায় আপনার লাভটা কি হইলো, আপনি বুঝে নিলেন যে এর আগে আর ট্রু ফলস নাই, আর এইটাও আপনি জেনে নিয়েছেন যে এর নিচে আর কোনো শূন্যস্থান নাই, মাথা থেকে টেনশনটা কমে গেছে। তখন আপনি অনায়াসে শুধু শূন্যস্থান বের করলেন আর এক সময় গিয়ে ট্রু ফলস বের করলেন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আর শূন্যস্থান অযৌক্তিক আনসার দিবেন না, একটু যুক্তি খাটাবেন। এখানে বলেছে উইথ এ ফরমার, এটা নিয়ে ক্লাস দেওয়া আছে, আমার ক্লাস তো বেশিরভাগ কেমব্রিজের বই ক্লাস করা আছে। এখানে উদাহরণ দিয়েছে, আর এখানে দেখেন হেডলাইন দিয়েছে কি সেকশন অফ ওয়েবসাইট, ওয়েবসাইটের বিভিন্ন সেকশনের নাম দিয়েছে। তো আপনি যখন উত্তর বের করবেন এই সেকশনগুলো ধরে ধরে উত্তর বের করবেন, এই সেকশনগুলো ধরে ধরে উত্তর বের করবেন, উত্তর যাতে ভুল কম হয়। বেশিরভাগ উত্তর কিন্তু নাউন, এই দেখেন প্রিপোজিশন, এই দেখেন প্রিপোজিশনের পরে নাউন, প্রিপোজিশনের পরে নাউন, লোকাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে নাউন, দেয়ার প্রোনাউন, প্রোনাউন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়, দেয়ার হচ্ছে কি পসেসিভ, পসেসিভ প্রোনাউনের পরে নাউন হয়, বেশিরভাগ আনসার। আর এখানে বলেছে টু, এই দেখেন এটা আনসার হবে ভার্ব, অ্যালাউড বিজনেস টু। আবার এখানে দিয়েছে অ্যাডভার্ব। এই দেখেন আপনারা যে গ্রামার শিখে, আপনি আপনাকে একটা সচেতন করে দিই, আমি রিডিং পড়ে পড়ে গ্রামার শিখছি, রিডিং পড়ে পড়ে। এখানে কি করেছে, একটা গ্যাপ রাখছে, গ্যাপটা তো সে এখানেও রাখতে পারতো, তখন আপনি কিভাবে আনসার দিতেন? অ্যালাউড বিজনেসেস টু ড্যাশ ইনফরমেশন রেগুলারলি, অর্থাৎ ব্যবসায়ীদেরকে সুযোগ করে দেয়, বিজনেস মানে ব্যবসায়ী, এটা হয় টু ড্যাশ, টু শব্দের তো তে, আর টুটা ভার্বের আগে লাগিয়ে লেগে তারপরে টু তে বোঝায়, তার মানে এখানে ভার্ব হবে। আর ভার্ব হবে এটা বুঝলাম কিভাবে, এখানে রেগুলারলি বলেছে, তার মানে রেগুলারলি কেন বললো, তার মানে কোনো একটা ঘটনা ঘটে সেটা ভার্ব হবে। দেখেন রিডিং থেকে আমি ভোকাবুলারি শিখতেছি, গ্রামার শিখতেছি, প্রনাউন্সিয়েশন শিখতেছি, রিডিং স্কিল শিখতেছি, অনুবাদ শিখতেছি, কিছু নতুন জিনিস শিখতেছি। এই চ্যাপ্টারটা বলে নিউজিল্যান্ড সম্পর্কে কিছু জানতে পারবেন। আচ্ছা, গেল এটা। প্যাসেজ 1, যাই আসুক, আবারও বলতেছি প্যাসেজ 1-এ যাই আসুক একটা প্রশ্ন মিস দেওয়া যাবে না। টার্গেট দিবেন, আপনার উত্তর ভুল হয়েছে সেটা তো পরের কথা, আপনি টার্গেট দিবেন যে আমার 13টাকে টাচ করতে হবে। এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাসেজ 2, আপনার মার্কস নির্ভর করবে, মানে 6 পাবেন কিনা এটা নির্ভর করবে প্যাসেজ 2-তে আপনি কি করেছেন। প্যাসেজ 1 খুবই গুরুত্বপূর্ণ, এটা ছাড়া তো আপনি মানে 6 পাবেনই না। কিন্তু প্যাসেজ 1 তো আপনার ভরসা আছে, আপনি বাসায় প্র্যাকটিস করেছেন, কিন্তু এর মানে এই না প্যাসেজ 2 নিয়ে আপনি আস্তে দিন বসে থাকবেন। সরি, প্যাসেজ 1 নিয়ে, এখন প্যাসেজ 1-এ আপনি দেখা গেল যে আপনি 30 মিনিট দিয়ে দিয়েছেন, এটা তো বোকামি হয়ে গেল। আপনার টার্গেট তো 6, আপনার টার্গেট তো 4 না। প্রত্যেক স্টুডেন্ট তার কাজ করবে, তার আমার কাছ থেকে আপনি পরামর্শ নিতে চাইলে আগে টার্গেট বলতে হবে। এসেই বলেন স্যার কিছু টিপস দেন, তখন মনে হয় যে কিছু ওই বাচ্চাদের টিপস আছে না, ওগুলো টিপস কপালে দিয়ে দিই। আপনার টিপস নিতে হলে আপনি দেখাতে হবে আপনার লেভেল কি পরিমাণ, আপনার টার্গেট কি পরিমাণ, আপনি এই টার্গেট দিয়ে কি করতে যাচ্ছেন। আপনি ওয়ার্ক পারমিটে যাবেন, 5 হলে চলতেছে, আপনি এসে বলতেছেন স্যার 7.5 দরকার, উরি বাবা 7.5 আমাদেরই তো নাই, কোথায় পাবো 7.5, এত সহজ নাকি? বিশেষ করে রিডিং এ বাবা, ওটা তো বড় লোকের কারবার। এখন আসেন প্যাসেজ 2 কে কি বলেছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এবং ইদানিং কিন্তু আমি আপনাদেরকে প্যাসেজ 2 নিয়ে বেশি পড়িয়েছি, লাস্টে যেগুলো সব ক্লাস প্যাসেজ 2। প্যাসেজ 2 তে যখন আপনি হাত দিবেন প্রথমেই আপনার মাথায় রাখতে হবে যে আমি 10টা 9টা আনসার দিব, এবং এই প্যাসেজের বেলায় এই প্যাসেজটা আমরা প্ল্যানিং করেছি কয়টা কারেক্ট করব, 10টা না 9টা। কোন 9টা জানি না, কোন 9টা করবেন এটা তো আমি বারবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনার প্রশ্ন বলে দিবে, আপনার শূন্যস্থান বলে দিবে, দেখেন যেহেতু শূন্যস্থান আছে, এই শূন্যস্থানটা দেখেন কোথায় আছে, এই শূন্যস্থানটা কোথায় আছে দেখেন, এই শূন্যস্থানটা যেখানে আছে সেখান থেকে আপনি রিডিং প্যাসেজ 2 শুরু করতে হবে, আপনি নম্বর প্যারাগ্রাফ থেকে শুরু করবেন না, যদি করেন তাহলে আপনি আমার স্টুডেন্ট না।
আপনার টার্গেট 6, অথচ আপনি এই মেথড অ্যাপ্লাই করতেছেন না, তাহলে আপনি আমার জন্য এটা দাবি করতে পারবেন না, কারণ আপনি আমার কাছে আসছেন পরামর্শের জন্য, আমি পরামর্শ দিচ্ছি। এখন আপনার টার্গেট বেড়ে গেছে, আপনি 7-এ চলে গেছেন, তখন বলবো ইউ আর ফ্রি টু গো এনিওয়্যার, আপনি যেখানে খুশি যেতে পারেন, আপনাকে আমি ছেড়ে দিয়েছি, কারণ আপনার টার্গেট বেড়ে গেছে। তখন আই আই উইল ফিল প্রাউড অফ ইউ। তখন আমি বলবো ঠিক আছে, আপনার টার্গেট বেশি, আপনি কখনোই কোনো ফিক্সড স্ট্র্যাটেজির উপরে দাঁড়াবেন না, এটা বক্কর হোক আর এটা কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর হোক। আপনার টার্গেট বেশি, আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করে নেন। কিন্তু আপনার টার্গেট 6, আপনার স্ট্র্যাটেজির বাইরে যাবেন না। আপনি দেখেন জন ইস্টউড নামে একজন ব্যক্তি দিয়ে দিয়েছে এটা। আমি কি করলো এটা, কি হচ্ছে এইসব? এই যে জন ইস্টউড কোথায় আছে? আর দেখেন এই যে দেখেন মাত্র 3টা প্রশ্ন, 3টা প্রশ্নের মধ্যে দেখেন আর কিছু আছে কিনা। এই দেখেন অ্যাটেনশন গিয়ার সিস্টেম একটা ইনভার্টেড কমার ভিতরে দেওয়া আছে, অ্যাটেনশন সিস্টেম। এই দুইটাকে খুঁজে দেখেন কোন প্যারাগ্রাফে আছে, গিয়ে দেখবেন এটা ডি তে আছে। সুতরাং টি তে আপনি প্রথমেই গুরুত্ব দিতে হবে। প্যাসেজ টুতে আমরা কি করতে হবে, প্রথমে দেখতে হবে যে কোন প্যারাগ্রাফটাকে আগে ধরবো। আপনি একে আগে ধরছেন কেন, একে আগে ধরছেন, এতে আপনার স্বার্থ কি? আমি বলবো কি আপনি এ না ডিও আগে ধরবেন না, আপনি আগে ধরবেন কাকে জানেন? আপনি তো এই নামগুলো পড়ছেন, পড়েন নাই? নেম ম্যাচিং যদি পরীক্ষায় আসে, আগে নেমগুলো পড়ে নেবেন, জাস্ট নামগুলো পড়ে নেবেন। পিটার টুহাই, টমাস গোডস, জন ইস্টউড, ফ্রাঙ্কুইস ওমেলসফেন্ডার। এটার ফুল ক্লাস ইউটিউবে আছে, যদি কারো দরকার হলে বলবেন, লিংক দিয়ে দিব, অথবা আপনি নিজেকে দেখেন, আইএলটিএস রিডিং প্লেলিস্টে দেওয়া আছে। তারপর আমি একটু হাইলাইট করে দিচ্ছি এই যে প্যাসেজটা, যেহেতু আলোচনা আপনি লাইভে চলে আসছেন, আবার আমি কষ্ট করে নিচ্ছি না। এই যে 4জন ব্যক্তি আছে, এই 4জন ব্যক্তি প্যাসেজে সিরিয়ালে পাওয়া যাবে, তবে কিছু কিছু ব্যক্তির নাম কিন্তু রিপিট হয়, কারণ নাম একাধিকবার আসে। এখন 4জন নাম পড়ছেন, তো পড়ার পরে আপনি তো লিস্ট অফ হেডিং বের করবেন না? লিস্ট অফ হেডিং বের করবেন। আপনি একটু প্যাসেজের চেহারা দেখেন, দেখেন তো সবচেয়ে ছোট প্যারাগ্রাফ কে? এখানে দেখা যাচ্ছে সবচেয়ে ছোট প্যারাগ্রাফ হচ্ছে গিয়ে এফ। এফটা হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট প্যারাগ্রাফ, এফটা হচ্ছে কি সবচেয়ে ছোট প্যারাগ্রাফ। এখন আপনি চাইলে একে দিয়ে শুরু করতে পারেন, আপনি ডি পড়বেন না আগে, কোনো সমস্যা নাই, আমি মেনে নিছি। ডি না পড়লে আপনি এফ পড়েন, অন্য কোনোটা পড়তে পারবেন। আপনি যদি সময়ের ভিতরে প্যাসেজ টুতে মোটামুটি ভালো করতে চান, প্যাসেজ টুতে 9 পাওয়া অনেক বড় কথা। প্যাসেজ টুতে 9 পাওয়া এত সোজা না, মানে 9টা কারেক্ট করে এত সোজা না। আপনি এফ কেন পড়বেন? কারণ এফ এর মধ্যে দেখেন এটা ছোট প্যারাগ্রাফ, সুতরাং এটাকে এখানে লিস্ট অফ হেডিং থাকতে পারে। লিস্ট অফ হেডিং থাকতে পারে মানে কি, প্রত্যেকটা প্যারাগ্রাফে তো লিস্ট অফ হেডিং আছে। খালিদানি লই আসলাম, কেমন আছে কাজল? আইবো তো, তো আসতে তাই। এখানে এখানে বলেছে, দেখ সিলেটি ভাষা মাথা লাগিয়ে দিলাম। সাইকোলজিস্ট ফ্রাঙ্কোইস ওয়েমেনফেল্ডার, এই ব্যক্তির নাম দেখেছেন? এই দেখেন এই ব্যক্তির নাম। এই ব্যক্তির নাম আর কোথায় দেখেছেন? এই ব্যক্তির নাম দেখছেন এই যে এখানে, এই যে এখানে। এখন এই ব্যক্তির নাম আর কোথাও আছে কিনা? ধরেন আপনি ছোট বাচ্চা মানুষ, আমরা সবাই বাচ্চা মানুষ, যারা ফেসবুকে দেখতেছেন তারাও একটু খেয়াল করেন, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা তো ট্রিক্স খুঁজেন, এটা হচ্ছে একটা ট্রিক্স, একটা না মধ্যে কাইন্ড অফ ট্রিক। আমি আবার ট্রিকে খুব একটা বিশ্বাসী না, আমি স্কিলে বিশ্বাসী। খেয়াল করেন এখানে tricks মিলে, এটা একটা tricks, একটা না আচ্ছা খেয়াল করেন এখানে, আপনার আম্মা আপনাকে কি নামে ডাকে? এই কুদ্দুস, ও ভাই আয়, ইতারে পারভেজ বালানি, এরকম নাম ধরে। আমার মা কখনো আমাকে বলে নাই আবু বকর সিদ্দিক পারভেজ এদিকে আস। নাম্বার 1। নাম্বার 2, যখন আমাকে কেউ প্রথমবার পরিচয় করে দিবে, তখন আমার আমার কিন্তু উপাধি সে বলবে, কি বলবে? এই হচ্ছেন কি মিস্টার আবু বকর সিদ্দিক পারভেজ, উনি হচ্ছেন কি গরু মানে গরু বিশেষজ্ঞ, সরি, গরু বিশেষজ্ঞ। তো এখানে দেখেন সাইকোলজিস্ট ফ্রাঙ্কোইস ওয়েমেনসফেল্ডার ব্যক্তির পরিচয় দিয়ে ফুল নেম বলতেছে, তার মানে বোঝা গেল প্যাসেজে এখানেই তার নাম প্রথমবার আসছে, আর এটা তো প্যাসেজের লাস্টের দিকে। খেয়াল করে দেখেন এই যে ব্যক্তির নাম এখানে, এই নামটা সাইকোলজিস্ট ওনার পরিচয় দিয়ে বললো কেন? তার মানে এখানেই প্রথমবার আসছে। আপনি প্যাসেজে খুঁজে দেখেন
আর কোথাও এরকম পাবেন আপনি পৃথিবীতে যত প্যাসেজ খুঁজেন, একজন ব্যক্তির নাম যখন প্রথমবার তারা ব্যবহার করে তখন তারা পরিচয় দেয়, উনি অমুক ফাউন্ডার, এরকম উপাধি দেয়। এরপরে কিন্তু আর বলে না, এরপরে বলে কি অমুক টমুক। এই দেখেন আমি আপনাদেরকে আরেকটা পরিচয় দেখাই, এই দেখেন এখানে কি বলতেছে, ইস্টউড, একদম একবারে অসম্মান করে ফেলেছে বেটা, মানে বেটার নামকে। বেটার নাম কিন্তু হচ্ছে গিয়ে সাইকোলজিস্ট জন ইস্টউড, এখানে বলেছে ফুল নাম, আবার পরিচয় দিয়েছে। তার মানে বোঝা গেছে জন ইস্টউডের নাম প্রথমবার ব্যবহার করা হয়েছে ডি নম্বর প্যারাগ্রাফ। তো আপনি এখন চিন্তা করেন, যখন একজন মানুষ ক্লাস করায়, আমি তো এক্সপার্ট না, আমি নর্মাল মানুষ, কিন্তু আমি প্রচুর কাজ করি, এটা সত্য, আমার মেধা এত ভালো না, স্টুডেন্টরা তো এরকম কাজ করে না। আমি যে কাজ করি এটা দেখাচ্ছি যে কাজ করতে হচ্ছে। অনেকে, আজকে একজন একটা টাইটেল দেখলাম, এই ক্লাসগুলো কেউ কোনোদিন করায় না। আচ্ছা, এই কথাগুলো বলার দরকার আছে? খুব সুন্দর হেডলাইনই লেখা আছে, এই সেই ক্লাস যে ক্লাসটা কেউ করে না কোনোদিন। তো এইগুলো হচ্ছে কি ব্রেইন ওয়াশ এবং বিজনেস মার্কেটিং পলিসি, এটা বিজনেসের একটা পলিসি। এখন করবে না কেন, তাদেরও তো একটা করার যুক্তি আছে। আপনারা, আমরা যে বাঙালি, যদি এরকম ভাবে না লেখে সে ক্লাস করতে আসবে না। আমাকে তো অনেকে ট্যাক্স দিয়ে বলে, স্যার আপনারা ওয়ারেন্টি দেন কিনা। তো আহ মানে কিছু মিথ্যা আশ্বাস চায়। এখন মিথ্যা আশ্বাস যদি সে চায় তাহলে আমি দিতে তো বাধ্য। কেন বাধ্য? আমার তো বিজনেস করতে হবে, আমি তো পেট চালাতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো এখন আইএলটিএস রিডিং এর টিচার নাই যে তার কাছে এমন কিছু আছে যেটা অন্য কাছে নাই। এখন বাচ্চা কাচ্চার কাছেও সব ট্রিক্স আছে। একসময় প্রথম 10 বছর 15 বছর আগে যারা টিচিং করেছে তাদের কাছে কিছু মুষ্টিমে কিছু টেকনিক ছিল যেটা অন্য কাছে ছিল না। এখন সবার কাছে আছে। এখন যদি কেউ বলে আমার কাছে আছে আর কেউ কাছে নাই, সে হচ্ছে কি ফ্রড। এখন আমি প্রসঙ্গ ছেড়ে চলে গেছি, যেহেতু বলেছি এটা ডিসকাশন ক্লাস, আলোচনা করতেছি, এটা কোনো অনুবাদের ক্লাস না। আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ হচ্ছে ডি এবং এফ। এটা কে বলেছে? বক্কর মিয়া। কেন? কারণ বক্কর মিয়া উত্তর জানে, সে তো প্যারাগ্রাফের উত্তর জানে আগে থেকে। ঠিক আছে না? জানি। আমি জানি ডি তে কয়টা উত্তর আছে, আমি জানি এফ এ কয়টা উত্তর আছে, কিন্তু আপনিও তো জানেন। কিভাবে জানলেন? আপনি জানেন যে সাইকোলজিস্টের নাম দেওয়া আছে এখানে। তার মানে, এটা বোঝা গেল, এই যে অ্যাটেনশন সিস্টেমটা বললো, অ্যাটেনশন সিস্টেম কোথায় পেয়েছি? শূন্যস্থানে পেয়েছি। তার মানে শূন্যস্থান আমাকে বলেছে ভাই তুই ডি নম্বর প্যারাগ্রাফে যা। শূন্যস্থান আমাকে বলে দিচ্ছে, প্রশ্ন বলে দিচ্ছে। আবার এই প্যারাগ্রাফে কিন্তু একটা ইনফরমেশন ম্যাচিং, সরি কি যেন বলে, নেম ম্যাচিংও থাকতে পারে। কেন? এখানে একজন ব্যক্তির নাম দেওয়া আছে, জন ইস্টউড, তার নাম কিন্তু আমাদের নেম ম্যাচিং প্রশ্নের মধ্যেও আছে। আবার এখানে কিন্তু একটা লিস্ট অফ হেডিং আছে। এখন আমি আপনাদেরকে কথাটা আবার ক্লিয়ারলি বলি, আমি নিজে মাঝে মধ্যে নিজের কথা নিজেই পেঁচ লাগিয়ে দিই। ডি নম্বর প্যারাগ্রাফ গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এখানে জন স্টুডেন্ট নাম আছে। জন স্টুডেন্ট নাম কোথায় আছে প্রশ্নের মধ্যে? নেম ম্যাচিং এর মধ্যে আছে। এই দেখেন জন স্টুড। তার মানে 22 নম্বর প্রশ্ন এখানে পাওয়ার সম্ভাবনা আছে। যুক্তি নম্বর 1। যুক্তি নম্বর 2 হচ্ছে এখানে অ্যাটেনশন গিয়ার দিয়েছে, এখানে জন স্টুড দিয়েছে, ওইখানেও কিন্তু এই জিনিসগুলো আছে। তার মানে আপনি ডি নম্বর পড়তে পারেন। যুক্তি নম্বর 3 হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা লিস্ট অফ হেডিং আছে, তার মানে ডি নম্বরে একটা লিস্ট অফ হেডিং আছে। অর্থাৎ এখানে 3টা 4টা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে। প্যাসেজ টুতে আপনি ওই প্যারাগ্রাফটাকে আগে ধরবেন যে প্যারাগ্রাফের সঠিক উত্তর পাওয়ার সম্ভাবনা বেশি। আপনি আন্তাজি এ নম্বর দিয়ে শুরু কেন করবেন? কারণ আপনি তো জানেন না এ নম্বরে কয়টা প্রশ্ন উত্তর আছে। এইটাকে বলা হয় স্ট্র্যাটেজি। আপনারা স্ট্র্যাটেজি কথা বলেন না, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানে এই না যে নাউন প্রিপোজিশন পাইলেই এরপরে নাউন আনসার হবে। আরে বাবা, লিসেনিং এবং রিডিং এর বেশিরভাগ শূন্যস্থানের আনসারই নাউন। আচ্ছা, যাই হোক, এখন আসেন, আমি আনসার দিচ্ছি না, এটার যদি ফুল আনসার চান দরকার হলে আমি এটার একটা লিঙ্ক দিয়ে দিব। প্যাসেজ টুটা হচ্ছে কি সবচেয়ে জরুরি। প্যাসেজ থ্রি তো গরিব, পারবো না। আর প্যাসেজ ওয়ানে তো আমি স্ট্রং। আমি এমন ভাবে প্র্যাকটিস করেছি যে আমি প্যাসেজ ওয়ানে স্ট্রং, আর প্যাসেজ থ্রিতে আমি গরিব নাই। আনা গারিবুন খাতিবুন, আমার অবস্থা নাই। তার মানে আমি যে ভালো একটা মাঝারি স্কোর করবো, এটার যুগ সূত্রকারী কে? প্যাসেজ ওয়ান এবং থ্রির মধ্যে যুগ সূত্রকারী হচ্ছে প্যাসেজ টু। এই জন্য আমি সবসময় স্টুডেন্টকে বলি প্যাসেজ টু তে আপনি সবচেয়ে গুরুত্ব দেন। কিন্তু প্যাসেজ টু তে সবচেয়ে গুরুত্ব দেওয়ার মানে এই না প্যাসেজ থ্রিতে টুতে আপনি 13টা টার্গেট করবেন, এইটা না। প্যাসেজ টুতে টার্গেট দিবেন 10টা। এবার এই যে বাকি 3টাকে কিভাবে আনসার দিতে হবে আপনাদেরকে আমি এতদিন ক্লাস করিয়েছি। 24 নম্বর ক্লাস, 28টা ক্লাস করাবো বলেছি, 28টাই করাবো। আজকে 24 নম্বর। বাকি 4টা যদি নাও করাই, আপনাদের ওই যে ফোল্ডার দিয়েছি ফোল্ডারের ভিতরে আরো ক্লাস দেওয়া আছে, ওইখানে চেক করলে পেয়ে যাবেন।
ক্লাস বড় কথা না, আপনি কি করেছেন সেটা করেন। মাঝে মধ্যে দেখেন আবার ক্লাস মিস হচ্ছে, হোক, ওটা নিয়ে গাল বন্ধ করবেন না, মনে মনে আবার বলবেন না যে স্যার তো 4টা ক্লাস দেয় না, এখানে ক্লাস আমি একটাও কম দিব না, সবগুলোই দিব। এখন আমরা যদি ধরেন একটা, এই জায়গাটা আমি একটু পড়ি আপনাদেরকে শোনাই। Psychologist Francois Wimsfelder speculates that our overconnected lifestyle might even be a new source of boredom. Speculates মানে স্পষ্ট করে কোনো কিছু বলা বা বর্ণনা করা, that our overconnected lifestyles, overconnected মানে কি, মানে এটার সাথে আমরা জড়িত, এটার সাথে জড়িত, মানে সবকিছুতে আমরা একটু জড়িত হয়ে যাই, might even be a new source of boredom, বিরক্তি ভাবের একটা নতুন উৎস কি হইতে পারে, এই overconnected lifestyle। আচ্ছা, in modern human society, আধুনিক সমাজে there is a lot of overstimulation। ওভারস্টিমুলেশন মানে কি, প্রয়োজনের তুলনায় বেশি শক্তি আছে, মানে উদ্দীপনা বেশি, এক্সাইটমেন্ট বেশি। আধুনিক সমাজে প্রয়োজনের তুলনায় স্টিমুলেশনটা বেশি, স্টিমুলেশন মানে উদ্দীপনা, শক্তি, এগুলো বোঝাচ্ছে। বাট স্টিল এ লট অফ প্রবলেমস ফাইন্ডিং মিনিং, এইটা অনুবাদ করতে হলে আপনি এক্সপার্টের কাছে যেতে হবে, এটা গুগল দিয়ে হবে না। এগুলোর অর্থ আমরা নিজেরা অনেক সময় অনুমান করে ধরে নিই। এখানে বলতেছে যে আধুনিক সমাজে অনেক শক্তি আমাদের আছে, বাট কিন্তু স্টিল এখনো a lot of problems finding meaning, মানে এখনো অনেক সমস্যা সমাধানের বাকি আছে, এটা বোঝাচ্ছে। ফাইন্ডিং মিনিং মানে কি, তো আপনি বলবেন যে ফাইন্ডিং মিনিং মানে অনেক সমস্যা এখনো অর্থ তোকে খুঁজে বের করতেছে, এটা কোনো অর্থ হইলো না। বলতেছে যে এখনো অনেক সমস্যা আছে যেগুলোকে এখনো আমরা ওইভাবে আলোচনা করতে পারিনি, সমাধান করতে পারিনি, বা এটাকে গুরুত্ব দিতে পারিনি, এখনো বাকি আছে। সো ইনস্টেড অফ সিকিং ইয়েট মোর মেন্টাল স্টিমুলেশন, বলতেছে আপনি বরঞ্চ আরো বেশি বেশি মানসিক শক্তি না খুঁজে, পারহ্যাপস সম্ভবত, উই শুড লিভ আওয়ার ফোনস অ্যালোন, আমাদের উচিত কি আমাদের হাতের মোবাইলটাকে ফেলে দেওয়া বা এটাকে দূরে সরিয়ে দেওয়া। লিভ অ্যালোন মানে কি, মোবাইলটাকে একটু দূরে সরিয়ে রাখা। এন্ড ইউজ বোর্ডেম, বিরক্তি ভাবকে, বোর্ডেম মানে কি, সরি বোর্ডম, বোর্ডম মানে হচ্ছে কি বিরক্তি ভাব, আমরা যে বিরক্তি হয়ে যাই আর কি। Use boredom to motivate us to engage with the world in a more meaningful way। বলতেছে যে বিরক্তি ভাবটাকে মোটিভেশন হিসেবে নেওয়ার জন্য, যাতে আমরা পৃথিবীর সাথে একটা মিনিংফুল ওয়েতে কানেক্ট হতে পারি। কত সুন্দর কথা বলেছেন। এখন আপনার কাছে বেশ সুন্দর, কারণ আপনি বুঝেননি বা আপনার বোঝার ইচ্ছেও নাই। আমার কাছে ভালো লাগছে, কেন লাগছে জানেন, সে বুঝাতে যাচ্ছে যে বিরক্তি ভাব এমন একটা জিনিস, সেখান থেকে এটাকে আপনি কাজে লাগিয়ে আপনি কি করতে পারেন, একটা মিনিংফুল ওয়ার্ল্ডের সাথে এঙ্গেজ হতে পারেন। কিভাবে, ধরুন আপনি হিরো আলমের একটা কন্টেন্ট দেখছেন, এখন বারবার স্ক্রল করতেছেন, তার কন্টেন্টই আসতেছে, তখন আপনি রাগ করে কি করলেন, মোবাইলটাকে ইটা মেরে, সরি শুদ্ধ ভাষায় ডিল মেরে ফেলে দিয়ে কোথায় চলে গেলেন, বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে চলে গেলেন। এখন কিন্তু আপনার এই বিরক্তি ভাবের কারণে কিন্তু একটা ভালো জিনিস করতেছেন, মোবাইল টিপানোর থেকে তো আপনার ওই ওই কাজটা ভালো, ভালো না, এইটাই কিন্তু বুঝাচ্ছে। এখন এই প্যাসেজে দুইটা, এই প্যারাগ্রাফে দুইটা প্রশ্নের উত্তর আছে, এক হচ্ছে কি একটা নেম ম্যাচিং এর আনসার, একটা হচ্ছে কি প্যারাগ্রাফ ম্যাচিং এর, ওই লিস্ট ওভারিং এর আনসার। এখন আমরা একটু ম্যাচ করি, যা পড়ার পড়ে ফেলেছি। আমি আবার এটাকে সামারি করি। বলতেছেন উনি যে আমাদের যে ওভার কানেক্টেড লাইফস্টাইল, এটা কিন্তু বিরক্তিভাবের আর একটা উৎস। ইনি বলতেছেন যে আমাদের সমাজে এখন শক্তি বেশি, কিন্তু তারপরে অনেক সমস্যার সমাধান হয় নাই। তো উনি বলতেছেন যে আরো বেশি বেশি মেন্টাল শক্তি না খুঁজে আমাদের উচিত হচ্ছে কি মোবাইলটাকে একটু দূরে সরে রাখা, মানে মোবাইলগুলোকে দূরে সরিয়ে আমাদের উচিত হচ্ছে গিয়ে এই বিরক্তি ভাবটাকে কাজে লাগাইয়া বিশ্বের সাথে একটু সুন্দরভাবে মিনিংফুল ভাবে জড়িত হওয়া। এখন আমি আপনাদেরকে উত্তর দেখাই, এটা কিন্তু লিস্ট ওভারিং এর ক্লাস না, জাস্ট একটা দেখাচ্ছি। দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডেম, বিরক্তি ভাব থেকে ভালো একটা ফলাফল আসতে পারে, হালকা বলেছিলেন লাস্টের দিকে। আচ্ছা, হোয়াট টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট বোর্ডেম, বিরক্তি ভাবকে প্রতিরোধ করার জন্য শিক্ষকরা কি করতে পারেন, না এটা না, টিচার নিয়ে কথা বলে নেই। এ নিউ এক্সপ্লেনেশন এ নিউ কিউর ফর বোর্ডেম, নতুন ব্যাখ্যা এবং নতুন সমাধান, কিউর মানে প্রতিকার, সমাধান, এইটা হইতে পারে, তাকে রাখলাম। কারণ উনি কিন্তু নতুন একটা সোর্সের কথা বলেছিলেন, ওভার কানেক্টেড লাইফস্টাইল, সমাধান দিয়েছিলেন কি, যে মোবাইলটাকে দূরে সরে রাখো, তার মানে এটা হতে পারে। প্রবলেমস উইথ দ্য সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডেম, বিরক্তি ভাব নিয়ে একটা বৈজ্ঞানিক পদ্ধতির সমস্যা, এরকম কিছু বলে নাই।
এ পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোর্ডম, বিরক্তি ভাব থেকে একটা সম্ভাব্য মানে বিপদ সৃষ্টি হচ্ছে। এখানে বিপদ সৃষ্টি হওয়ার কিছু বলে নাই। ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিংস অফ বোর্ডম, বিরক্তি ভাবের ক্লাসিফিকেশন তৈরি করা হচ্ছিল এই প্যারাগ্রাফে? জি না। এজ গ্রুপস মোস্ট এফেক্টেড বাই বোর্ডম, এটা সবচেয়ে সহজ প্রশ্ন, যে কোনো জায়গায় পাওয়া যাবে এটাকে। সবচেয়ে বেশি এজ গ্রুপ, কোন এজ গ্রুপটা সবচেয়ে বেশি বিরক্তি ভাব দ্বারা আক্রান্ত, এটা নিয়ে কোনো আলোচনা করে নাই। আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড বাই বোর্ডম, বিরক্তি ভাব দ্বারা সবচেয়ে বেশি কারা আক্রান্ত হয় সেটারও আলোচনা এখানে নাই। তাহলে আনসারটা কি হতে পারে? এইটা হালকা, এইটা আনসার। এটার থেকে এই দুটো যদি কম্পেয়ার করেন তাহলে 1 আর 3 যদি ম্যাচ করেন তাহলে বেশি যুক্তিসঙ্গত হচ্ছে কি 3। আর ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে কি, আপনি 3 এটা দেন বা 1 এটা দেন, একটাকে গিয়ে দেখবেন আরেকটা প্যারাগ্রাফের সাথে আনসার মিলে গেছে, তখন আপনি বুঝবেন হায় হায় এটা তো আমার 3ই ছিল, ভুল করলাম কেন। এখন এরপরে কোন প্যারাগ্রাফ পড়বেন? ডি। আমি আপনাদেরকে এখন এইটা দেখাচ্ছি, নেম ম্যাচিং এর এই যে আনসার, এই দেখেন আপনার 23 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কি এ, দ্য ওয়ে উই লিভ টুডে মে এনকারেজ বোর্ডম, বর্তমানে আমরা যেভাবে বাস করি সেটা আমাদেরকে কি করতে পারে? বিরক্তি ভাবটাকে উৎসাহিত করতে পারে, মানে বৃদ্ধি করে দিতে পারে। কিভাবে পাইলাম? ওই যে প্রথম লাইনে তো লেখা ছিল, ওভার কানেক্টেড লাইফস্টাইল মানে কি, আমাদের লাইফস্টাইলটা মানে যেভাবে আমরা বাস করি সেটা বিরক্তি ভাবকে উৎসাহিত করতে পারে। তার মানে খেয়াল করে দেখেন, আপনি এই প্যারাগ্রাফ পড়ে 2টা প্রশ্ন উত্তর পেয়েছেন। আপনার মোট প্যারাগ্রাফ আছে 1 পর্যন্ত 6টা, 6টার মধ্যে প্রত্যেকটাকে সমান গুরুত্ব দিলে হবে? হবে না। প্যাসেজ 2 তে সব প্যারাগ্রাফকে যদি আপনি সমান গুরুত্ব দেন তাহলে আপনি বোকা। প্যাসেজ 2 তে কোন প্যারাগ্রাফকে আগে গুরুত্ব দিবেন, কোনটাকে পরে গুরুত্ব দিবেন, এটা নিয়ে আমি এই কদিন ক্লাস করিয়েছি। আর যারা ইউটিউব ফলোয়ার বা পেজের ফলোয়ার, আপনারা ইউটিউবে দেখে নিন, আমি এটা নিয়ে কয়েকটা ক্লাস দিয়েছি। হয়তো ইন ফিউচার আমি ওই প্লেলিস্ট থেকে কয়েকটা ক্লাস এড করতে পারি আবার ইন ফিউচার। প্যাসেজ 2 এর প্ল্যানিং যদি আপনার খারাপ হয় তাহলে আপনার মার্কস খুব বাজে আসবে। এখন আপনি 23 নম্বর পরে উত্তর পেয়েছেন 2টা, এখন 24 নম্বর পড়েন, ওইখানে আনসার আরো বেশি পাবেন আপনি, ওইখানে 3টা পাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আপনাকে বলে দিবে নেম ম্যাচিং, বলে দিবে এরপরে কোথায় যাবেন। নেম ম্যাচিং আপনাকে বলবে এ তে যাও, কেন? কারণ পিটার টু হাই, এই হচ্ছে কি পিটার টু হাই, দেখেন পিটার টু হাই নিয়ে এই এতটুকু লাইনই আছে, আর নাই। আমি নেম ম্যাচিং এর ক্লাসে নেম ম্যাচিং যেদিন আলোচনা করেছিলাম আপনাকে কি বলেছিলাম, যে যে ব্যক্তির আশেপাশে লেখা কম বা যে ব্যক্তির নাম রিপিট কম হয়েছে তাকে আগে বের করেন, আপনার সময়টা বেঁচে যাবে, উত্তর কারেক্ট হবে বেশি। আমরা তো স্ট্র্যাটেজি শিখাই, কিন্তু আপনাকে তো নলেজ আমি মাথায় ঢুকিয়ে দিতে পারবো না। আমি অনুবাদ জানি, আপনি তো অনুবাদ জানেন, এই অনুবাদের কথা বললে স্টুডেন্টরা ভর্তি হয় না। তো স্যার তো গিয়ে বলি স্যার উনি কি বলেন, অনুবাদ করতে হবে, শব্দের অর্থ পড়তে হবে। প্রত্যেক স্যার কিন্তু অনেক স্যার কিন্তু বলেন প্রথমে, এই জন্য আমি একজন স্যারের নাম বলি রিমন মোরল, আমি ওনাকে ভালো লাগে এই কারণে উনি বাণিজ্যিক না, বাকি সব আমি নাম বলার দোকানে বাকি সবই হচ্ছে কি বাণিজ্যিক। তাতে হেডলাইন দেখলে বোঝা যায় এই ক্লাসগুলো আর কেউ করায় না, এইগুলো বাণিজ্যিক ক্লাস না। কিন্তু রিমন উনি 8.5 এবং উনি পড়াচ্ছেন 15 বছর থেকে, কিন্তু ওনাকে আমার এই জন্যই ভালো লাগে, সাইফুর স্যারকেও ভালো লাগে। আমি ভালো যারা যাদেরকে আমি পছন্দ করি আমি প্রমোট করি, আমার এতে লস নাই, বরঞ্চ এটা ভালো, আর জন্য উপকৃত হবে। এখন ফ্রড ফ্রড তো সংখ্যা বেশি, মাঝে মাঝে তো দেখা যাচ্ছে যে মানে কি বলবো, স্টুডেন্টের কমপ্লেন পাই অনেক সময়, এই জন্য মাঝে মাঝে এগুলো ক্লাসের মধ্যে বলা ঠিক না, তো বলে দিই। রিমন মোরল উনি ভালো টিচার, উনি পড়ান ভালো, তবে উনি মার্কেটিং করেন না খুব একটা বেশি, ওইভাবে করেন না যে এই ক্লাস সেরা ক্লাস, এই ক্লাস কোথাও নাই, এটা করলে এই করবে, এরকম কোন কোন ক্লাসগুলো করান না। তো এই জন্য ওনাকে ভালো লাগে। তো যেটা বলতেছিলাম, আপনি স্কিল ডেভেলপ না করে রাখ পর্যন্ত রিডিং এ ভালো করতে পারবেন। এই যে স্ট্র্যাটেজি গুলো আপনি দেখলেন, আপনি অ্যাপ্লাই করতে যান পারবেন না কেন? ওই যে আপনার ইয়ে কম, আপনার স্কিল কম। এরপর আপনি ডি নম্বর পড়বেন, ডি নম্বর কেন পড়বেন? কারণ ডি নম্বরে একটা নেম ম্যাচিং থাকতে পারে, একটা লিস্ট অফ তো আছেই, শূন্যস্থান তো একটা থাকবেই, অথবা 2টাও থাকতে পারে। এরপরে সাথে সাথে আপনি এতে চলে যাবেন, কারণ এতে পিটার টু হাই এই অল্প জায়গার মধ্যে আছে। ঠিক আছে, আমি উত্তর আর বের করে দিচ্ছি না। সো এই যে কাজগুলো আমি করলাম 27টা, এভাবে আমি কয়টাকে গুরুত্ব দিব? 27টাকে। বাকি 13টাকে কি করব? মনে হচ্ছে যেমন আমি বি নম্বরটা পড়েছি, বি নম্বর পড়ার পর 2 নম্বর এই লাইনের এতটুকু পড়ার পর আমি ক্লাসিফিকেশন পেয়ে গেছি। এই লাইন পড়ার পর মনে হইলো যে ক্লাসিফিকেশন নিয়ে কথা বলতেছে, এই যে আইডেন্টিফাই 5 ডিস্টিংক্ট টাইপস, 5 প্রকার। তার মানে ক্লাসিফিকেশন নিয়ে একটা অপশন ছিল না, এই যে ক্লাসিফিকেশন দেখছেন,
মনে হচ্ছে আনসার দিয়ে দেন, কারেক্ট হইলে হইলো, না হইলে নাই। আবার সি নম্বরে যান, সি নম্বরে গিয়ে দেখেন সেম, এই দেখেন লেখছেন, এখানেই লেখছে ম্যান হ্যাজ ফাউন্ড দ্যাট বিং বোর্ড মেক্স আস মোর ক্রিয়েটিভ। বিরক্তি বা হওয়া মানে, বিরক্ত হওয়া মানে আমাদেরকে একটু বেশি ক্রিয়েটিভ বানায়। তার মানে এইটারও একটা অপশন পেয়েছে, এই দেখেন দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডেম। প্রথম লাইনে অনেক সময় পাওয়া যায়, এটা কিন্তু লিস্ট অফ হেডিং এর ক্লাস না। লিস্ট অফ হেডিং এ অনেক আনসার প্রথম লাইনে পাওয়া যায়, কিন্তু সবাই তো ধরতে পারবে না। আপনার স্যার বলে দিলেন যে প্রথম লাইনে লিস্ট অফ হেডিং থাকে, এটা তো একটা ধোঁকাবাজ। সবসময় প্রথম লাইনে থাকে না, আবার থাকলেও প্রথম লাইনে বোঝা যায় না। এই বোঝার জন্য আপনাকে ইংলিশের বাইরে যেতে হবে, আপনার অ্যানালিটিক্যাল এবিলিটি থাকবে। কুত্তার লেন্সের সোজা হয় না, এটা শুনছেন? এটার মানে কি কুকুরের লেজ দিয়ে কথা বলা হয়েছে? জি না, এটা দিয়ে মানুষকে উদাহরণ দেওয়া হয়েছে, মানুষকে খোঁচা মারা হয়েছে। সো প্রত্যেকটা কথার ভিতরে কথা থাকলে আপনি তো বুঝতে পারবেন, আপনি তো ওই লেভেলের না। সো এখন এ নম্বরটা কেন পড়েছিলাম মনে আছে? কারণ এখানে পিটার টু হাই আছে, এই জন্য। আচ্ছা, সবচেয়ে লম্বা প্যারাগ্রাফ হচ্ছে ই। ই নম্বরটা পড়বেন কি পড়বেন না আপনার টার্গেটের উপর নির্ভর করবে। আপনি দেখলেন যে আমার তো মোটামুটি 10টা 9টা হয়ে গেছে, এটাকে এখন দ্রুত করে আনতে আনসার দিয়ে দিই, যা হবে হবে। এই হচ্ছে কি আমাদের একটা ফুল টেস্টের প্ল্যানিং। বাকি যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আনতাজি দিব, কিন্তু ব্ল্যাঙ্ক রাখতে পারবো না। একটা প্রশ্নের, আপনার যে প্রশ্নের আনসার শিট কোথাও কোনোটা ব্ল্যাঙ্ক রাখা যাবে না। আনসার মনে হচ্ছে যেমন স্টেটমেন্ট ম্যাচিং আসলো, আপনার সময় নাই, মনে হচ্ছে এটা এফ, দেন এফ জি এইচ আনসার দিয়ে দেন, ঠিক আছে? তো জানি না, একটু আহ, গরম লাগতেছিল। আর এর আগে আমি আধা ঘন্টার একটা ক্লাস রেকর্ড করেছি, এইটাকে এডিট করতে করতে আমার যাবে 1 ঘন্টা, আপলোড দিতে যাবে আরো 1.5 ঘন্টা। তো ওই কাজে একটু ব্যস্ত হয়ে যাবো। তো আজকে আলোচনা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আর স্টুডেন্ট যা জুমে যারা আছেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বলার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ ইনবক্সে বলে দিন, ঠিক আছে? তো আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।